পৃথা ওর সবচেয়ে প্রিয় ল্যাভেন্ডার কালার জামদানিটা বের করল। এই জামদানিটা ওর অনেক পছন্দ হওয়া সত্ত্বেও কোনো উপলক্ষ সেভাবে না পাওয়া পরা হয়নি। আজ সাদা ব্লাউজের সাথে শাড়িটা পরবে ঠিক করল। খুবই হালকা সাজবে সে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর হালকা লুজ পাউডার। শাড়ির সাথে ম্যাচিং হিজাবটা পরে নিল। হাতে কিছু চুড়ি। ব্যাস, সাজ কমপ্লিট। অপু বাসায় ফিরেছে 1 ঘন্টা আগে। সেও নিশ্চয়ই রেডি হয়ে গিয়েছে এতক্ষণে। পৃথা আয়নার সামনে নিজেকে আরেকবার একটু দেখে নিতেই ফোনে টুংটাং মেসেজ। অপু লিখেছে, আমি নিচে আছি, অপেক্ষা করছি। পৃথা তাড়াতাড়ি জুতাটা পরে রুম থেকে বের হল। বেরোনোর সাথে সাথে সামনে পড়ল ফুলি। ওকে দেখেই চোখ কপালে তুলে ফেলল সে। আপা, আপনাকে তো খুবই সুন্দর লাগতাছে। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আপনি এত সুন্দর কেন আপা? ফুলির কথার ভঙ্গিতে পৃথা হেসে উঠল। তোমার দেখার চোখ সুন্দর, তাই তোমার চোখে আমাকেও সুন্দর লাগছে। চাচিমণি কোথায় দেখেছ? খালাম্মা তো রুমে। আচ্ছা, চাচিমণিকে তুমি একটু বলে দিও আমি অপু ভাইয়ার সাথে একটু বেরুচ্ছি, জলদি ফিরে আসব। আচ্ছা, আমি বলে দিবনে। আপনি যান। ঠিক আছে, বলে পৃথা বের হয়ে গেল। গেটের বাইরে বেরুতেই দেখল অপু দাঁড়িয়ে আছে। সাদা শুভ্র পাঞ্জাবিতে অপুকে কি দারুণ মানিয়েছে। অপু উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল। পৃথা ওর পিছনে গিয়ে খুক খুক করে একটু কাশল। অপু চমকে পেছনে তাকাল। অপুকে চমকে দিয়ে পৃথা খিলখিল করে হাসতে লাগল। আচ্ছা, আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে তোর খুব হাসি পাচ্ছে? বাহ বাহ, এত আটা ময়দা মাখতে কে বলেছে তোকে? পেতনি একটা। অপুর কথায় পৃথার হাসি বন্ধ হয়ে গেল। বলে কি লোকটা? এত সুন্দর করে সাজলাম আর বলে কিনা পেতনি লাগছে। ঠোঁট উল্টিয়ে পৃথা বলল, আমাকে না খেপালে কি তোমার শান্তি লাগে না? একটু প্রশংসা ও তো করতে পারো নাকি তাও পারো না? তোর প্রশংসা করতে গেলে আমাকে যে সন্ন্যাসী হয়ে যেতে হবে। বলে পৃথার একটু কাছে এগিয়ে গেল অপু। গাঢ় গলায় বলল, এই রূপ নিয়ে আমার সামনে আসিস না, তুই বুঝেছিস? আমি নিজেকে আর কতবার বোঝাবো বল? আমাকে শান্তশিষ্ট থাকতে দে, অবাধ্য করিস না প্লিজ। বলতে বলতে পৃথার হাত ধরে টেনে সামনে এনে বলল, চল, এবার দেরি হয়ে যাচ্ছে। অপুর কর্মকাণ্ডে পৃথার কান গাল সব লাল হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! মাটিতে মিশে যেতে মন চাচ্ছে। লজ্জায় নুয়েই রিকশায় উঠে বসল। কোথায় যাচ্ছি আমরা বললে না তো? খুব সুন্দর একটা জায়গায়, গেলেই দেখতে পাবি। পৃথা আর কিছু জিজ্ঞেস করল না। অপুর শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ এসে লাগছে বাতাসে। এত সুন্দর ঘ্রাণ নিতে নিতে সে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পর একটা জায়গায় এসে রিকশাটা থামল। পৃথা আশেপাশে তাকিয়ে দেখল বেশ সুন্দর জায়গাটা। একটা নদীও আছে, পাশে একটা ঘাট, তাতে ছোট একটা নৌকা বাঁধা। আশেপাশে বড় বড় ধানক্ষেত, কিছু গাছ, সব মিলিয়ে খুবই সুন্দর। একদম সবুজ প্রকৃতি। ওরা দুজনে সামনে এগিয়ে গেল। শাড়ি পরে হাঁটতে একটু বেগ পেতে হচ্ছিল বলে অপু ওর হাতটা বাড়িয়ে দিল। বলল, আমার হাত ধরে হাঁট। যেভাবে হাঁটছিস মনে হচ্ছে যে কোনো সময় মাটিতে গড়াগড়ি খাবি। কথাটা বেঠিক বলেনি ভাবল পৃথা। অপুর হাতটা ধরে সামনের দিকে হেঁটে চলল। হাঁটতে হাঁটতে নৌকার ঘাটে এসে পৌঁছাল। মাঝি নৌকাতেই ছিল। ওদের দেখে এগিয়ে এলো। অপু বলল, মামা, আমরা একটু নদীতে ঘুরব, নিয়ে চলেন। মাঝি বলল, জি আসেন মামা। অপু পৃথাকে ওর হাত বাড়িয়ে দিয়ে ডেকে বলল, আয় সাবধানে। ওর হাত ধরে পৃথা নৌকায় উঠে বসল। কি সুন্দর শান্ত নদীটা।
পৃথা পা ভিজিয়ে বসল পানিতে। সন্ধ্যা নেমে আসছে, চারপাশটায় অদ্ভুত সুন্দর আলোর খেলা। পৃথা চোখ বন্ধ করে চারপাশটা উপভোগ করছিল। অপু এক দৃষ্টিতে পৃথার দিকে তাকিয়ে ভাবছে, এই সুন্দর সন্ধ্যাটা কেন তার জীবনে আরো আগে আসেনি? পৃথা কেন তার জীবনে আরেকটু আগে আসেনি? জীবন এত সুন্দর আগে কেন মনে হয়নি? কেন বারবার মনে হচ্ছে জীবনের বাকি সবগুলো সন্ধ্যায় এভাবেই পৃথা ওর সামনে থাকুক? অনুভূতিরা কেন এত বেসামাল? এই সুন্দর অনুভূতির নামই কি ভালোবাসা? ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দে কতক্ষণ সময় পেরুল ওরা জানে না। আকাশে তখন এক টুকরো চাঁদ উকি দিয়েছে। অপু বলল, পৃথা চল এবার ফিরতে হবে। দুজনে আবার রিকশায় চড়ে বসল। শহরের দিকে যেতেই রাস্তার একপাশে ফুচকার ভ্যান দেখতে পেল ওরা। অপু পৃথাকে বলল, চল এখানেই নামা যাক। পৃথা মাথা নাড়ল। ভাড়া মিটিয়ে ফুচকার ভ্যানের কাছে গিয়ে অপু বলল, মামা ফুচকা বানাও। পৃথার চোখ তো তখন চকচক করছে আনন্দে। ফুচকা পেলে তো তার আর কিছুই লাগে না। গোপাগপ একের পর এক সাবার করতে লাগল। ঝালে নাকের পানি চোখের পানিতে একাকার। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। ঝালে একাকার হয়ে গেছিস, তাও ফুচকা খাওয়া থামছে না। হয়েছে অনেক, এবার থামো প্লিজ, আর কয়টা খাই না? পৃথা আবদার করল। আর একটাও না, চল বলে টেনে পৃথাকে নিয়ে হাঁটতে শুরু করল সে। উফফ, তুমি কিন্তু খুব খারাপ ভাইয়া। আবার ভাইয়া ডাকে মেজাজ চড়ে উঠল অপুর। একবার ডাকলি কেন, আরো ডাক। কি মধুর ডাক, আহা ভাইয়া। অপুর কথার ভঙ্গিতে হাসতে শুরু করল এবার পৃথা। বেশ রাত হয়েছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। অপু একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার পার্সেল নিয়ে নিল। বাবা মা পৃথা সবাইকে নিয়ে একসাথে খাবার জন্য। হাঁটতে হাঁটতে একটা ফুলের দোকান পড়ল সামনে। সেখান থেকে পৃথার জন্য ফুল দিয়ে বানানো হাতের বালা নিল। দেখি, হাত দে বলে পৃথার হাত টেনে নিয়ে বালা দুটো পরিয়ে দিল। ফর্সা গোলগাল হাতে বালাগুলো কি সুন্দর মানিয়েছে। হাত নেড়েচেড়ে দেখতে লাগল পৃথা। রিকশায় করে বাড়ি ফিরে চলল ওরা। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল সোফায় এক মহিলা বসা। চিনতে পারল না উনাকে। আরেক পাশে সাইফ ভাইয়া আর অদিতি আপুকে দেখতে পেল। অদিতিকে দেখেই পৃথা বলে উঠল, কেমন আছো আপু? কেমন আছো সাইফ ভাইয়া? অদিতি উত্তর দিল, আমরা ভালো আছি রে। তুই কেমন আছিস? আমিও ভালো। মহিলা এগিয়ে এসে পৃথার হাত ধরলেন। হাত ধরে ওকে টেনে উনার কাছে নিয়ে বললেন, কেমন আছো মা তুমি? পৃথা আমতা আমতা করে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? মহিলা বললেন, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আসো আমার পাশে, তুমি বসো। আমি সাইফের মামি হই। তুমি আপাতত আমাকে আন্টি ডাকতে পারো। আসো বলো মামনি, আমার পাশে বসো। বাহ, তোমার হাতের ফুলগুলো বেশ সুন্দর তো, খুব মানিয়েছে। পৃথা চট করে অপুর দিকে তাকালো। অপুর চেহারা দেখেই বুঝল রেগে যাচ্ছে সে। পৃথাকে হাত ধরে টেনে মহিলা তার পাশে বসিয়ে দিলেন। পৃথা এবার জাহানারা বেগমের দিকে তাকাল। জাহানারা বেগম চুপচাপ। জাহানারা বেগম বললেন, আপা ও তো বাইরে থেকে এসেছে, একটু ফ্রেশ হয়ে আসুক, পরে কথা বলবে আপনার সাথে। সাইফের মামি বললেন, হ্যাঁ সে ঠিক আছে আপা, অল্প একটু বসুক আমার কাছে। মাশা আল্লাহ, এত মিষ্টি মেয়েটা। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো শুনলাম। খুব খুশি হয়েছি মা। পৃথা হালকা হাসল, কিছু বলল না। অপু অদিতিকে ইশারায় ডাকল। অদিতি চোখে চোখে বলল, আসছি একটু পর। এবার মায়ের দিকে তাকাল। মা ছেলের চোখের দিকে তাকিয়ে বুঝলেন ছেলে বলতে চাইছে, এই মহিলা এখানে কেন?
তিনি ইশারায় ছেলেকে চুপ থাকতে বললেন। অপুর ধৈর্যে কুলালো না। পৃথা, এদিকে আয় একটু, প্যাকেটগুলো গুছিয়ে রাখতে হবে বলে ডাকল পৃথাকে। পৃথা বলল, আন্টি আপনারা নাস্তা করেন, আমি একটু আসছি বলে উঠে গেল সে। রান্নাঘরের দিকে এগুতেই অপু পৃথার হাতে টেনে রান্নাঘরে নিয়ে গেল। একদম ওই মহিলার কাছাকাছি যাবি না, তুই বুঝেছিস? অপুর ফুঁসে উঠা দেখে পৃথা অবাক হয়ে গেল। কেন, কি হয়েছে বলবে তো? কি হয়েছে তোর জেনে কাজ নেই? বলেছি ওই মহিলার ধারে কাছে যাবি না। তার মানে যাবি না? যা এখন তোর রুমে যা, আমি এগুলো গুছিয়ে রাখছি। পৃথা মাথা নেড়ে চলে গেল ওর রুমে। মাথাটা রাগে গরম হয়ে গেল অপুর। এ কি মুসিবত এসে হাজির হলো ওদের জীবনে। পৃথা তো জানেও না মহিলা কি উদ্দেশ্য নিয়ে এসেছে। না, হেস্তনেস্ত একটা করতেই হবে। এমন সময় জাহানারা এলেন রান্নাঘরে। এসব কি মা? ওই মহিলা এখানে কি করে? থামো বাবা, মেহমান মুখের উপর কিছুই বলা যাবে না, এটা ভালো দেখায় না। আমি জানি না কিছু, কিভাবে হ্যান্ডেল করবে তোমরা জানো। আর আপুকে বিষয়টা জানিয়ে দাও, না হলে নতুন আত্মীয় খুব বাজে দিকে পড়ে মোড় নিতে পারে। জাহানারা চিন্তিত হয়ে পড়লেন। ছেলে ভুল কিছুই বলেনি। আপাতত অপুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিলেন। আবার ড্রয়িং রুমে চলে গেলেন তিনি। আপা, পৃথা কোথায় গেল? ওর সামনেই না হয় ব্যাপারটা খুলে বলতাম। আসলে আপা, হয়েছে কি, অপুর বাবা ব্যবসার কাজে ঢাকার বাইরে আছেন তো কিছুদিন ধরে ব্যস্ত। আমি উনার সাথে আলাপের সুযোগ পাইনি। কিন্তু আপা, পৃথা এখনো ছোট, আমরা ওকে এখনই বিয়ে দিব না। তাই আপনাকে আমরা কথা দিতে পারছি না। আপা, সমস্যা নেই, এখনই বিয়ে দিতে হবে এমন কথা নেই। রাইদো এবছর দেশে আসবে না। ওকে পৃথার কথা বলায় ও বলেছে 1 বছর পর পৃথাকে এসে ও দেখে আলাপ করতে চায়। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন আপনারা, সমস্যা নেই। আজ আমি আসি। জাহানারাকে কিছু না বলতে দিয়েই মহিলা উঠে পড়লেন। অদিতি আজ এ বাসায় থাকবে, তাই অদিতি গেল না। সাইফকে নিয়ে তিনি চলে গেলেন। আড়াল থেকে সবই শুনল অপু। শুনে ওর মেজাজ সপ্তমে চড়ে গেল। এ কেমন কথা? বিয়ের আগেই ওর বউটাকে নিয়ে মানুষ টানাটানি শুরু করে দিয়েছে। কি করবে সে এই মেয়েটাকে নিয়ে? উফ। সাইফের মামি চলে যাওয়ার পর জাহানারা অদিতিকে তার রুমে নিয়ে এলেন। অদিতি জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? অদিতি, আমি আর তোর বাবা একটা ব্যাপার কয়েকদিন ধরে ভেবেচিন্তে ঠিক করেছি। আমার আর তোর বাবার ইচ্ছা, পৃথাকে আমরা অপুর বউ করে আমাদের কাছেই রেখে দিব। তোকে বলবো বলবো করেও বলা হয়নি। এটা তো খুবই ভালো খবর মা। পৃথার চেয়ে বেস্ট আর কেউই হতে পারে না। ছোটবেলা থেকে ওকে ছাড়া আমরা কেউই কখনো থাকিনি। ওকে দূরে পাঠাতে কারো মনেই সায় দিবে না। কিন্তু মা, সাইফের মামিকে এখন কিভাবে যে বোঝাই? মহিলা এত নাছোড়বান্দা। আমি ওই বাড়ি যাওয়ার পর থেকে বারবার পৃথার কথা বলছেন। আর তুমি তো জানো সাইফের বাবা মা বেঁচে না থাকায় ওর মামা মামিরা ওর লাইফে অনেক গুরুত্বপূর্ণ সবসময়। তাই তো চিন্তা করছি রে মা। নতুন আত্মীয় যেহেতু, ব্যাপারটা এখন খুব কঠিন লাগছে। আচ্ছা, তুমি টেনশন করো না মা, আমি কোনোভাবে বুঝিয়ে নিব ওনাকে। সব ঠিক হয়ে যাবে। পৃথা আর অপু কি রাজি বিয়েতে? হ্যাঁ, দুজনই মনে হলো রাজি। আর দুজনের বন্ডিং কত ভালো দেখেছিস। পৃথা বয়স কম হলেও পরিবেশ পরিস্থিতি খুব ভালো বোঝে। আশা করি ওদের বোঝাপড়াতে সমস্যা হবে না। হ্যাঁ মা, এটা ঠিকই বলেছ। তোর কি অবস্থা মা? নতুন সংসারে সব ভালো আছে তো? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
তোমরা দোয়া করো। দোয়া সবসময় করি। মাজাহানারা অদিতির মাথায় হাত বুলিয়ে দিলেন। পৃথার ভার্সিটিতে আজ প্রথম দিন। অপু ওকে ভার্সিটিতে নিয়ে যাচ্ছে। ড্রাইভিং সিটে বসে পৃথার দিকে তাকালো সে। সাদা সালোয়ার কামিজে শুভ্রপরীর মতো সুন্দর লাগছে পৃথাকে। গাড়ির কাঁচ ভেদ করে চৈত্রের বেহায়া রোদটা ওর গাল ছুঁয়ে আছে। রোদটাকে হিংসা হতে লাগলো অপুর। রোদের মতো সেও যদি পারত পৃথার গালটা তার হাতে একটু ছুঁয়ে দিতে। আজ আব্বু আম্মুকে খুব মনে পড়ছে জানো। স্কুল কলেজ সব পার করে ফেললাম, কখনো আব্বু আম্মুর সাথে স্কুলে যাওয়ার ভাগ্য হলো না আমার। এখন ভার্সিটি জীবন শুরু, অথচ দেখো তারা কেউ আমার পাশে নেই। পৃথার কষ্টমাখা কথাগুলো শুনে অপুর ভেতরটা তোলপাড় করে উঠল। তার কাছে যদি সত্যিই কোনো ম্যাজিক থাকতো, সেই ম্যাজিক দিয়ে পৃথার সব কষ্ট সে মুছে দিত। ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখার এত যন্ত্রণা কেন? কিছুক্ষণ চুপ থেকে অপু বলল, আজ তোর একটা আনন্দের দিন। আজকের দিনে অতীত মনে করে কষ্ট পাস না। ভার্সিটির নতুন পরিবেশে তোর অনেক ভালো লাগবে দেখিস। নতুন নতুন বন্ধু পাবি অনেক। বলতে বলতে ভার্সিটির গেটে চলে এলো ওরা। গাড়ি থেকে নেমে পৃথাকে নিয়ে গেটের দিকে এগিয়ে গেল অপু। মাথায় হাত বুলিয়ে দিয়ে পৃথাকে বলল, মন দিয়ে ক্লাস করবি। ক্লাস শেষে আমাকে ফোন দিবি। আমি ফ্রি থাকলে তোকে নিয়ে যাব, আর না হলে ড্রাইভার পাঠাবো। একা বাসায় যাওয়ার চেষ্টা করবি না কিন্তু। পৃথা মাথা নাড়াল। ইদানিং মানুষটা ওর কত কাছে চলে এসেছে, কত খেয়াল রাখছে। ভাবতেই মনটা আনন্দে ভরে উঠল, আবার সাথে সাথে মনটা আনচান করে উঠল। তার সবচেয়ে কাছের মানুষগুলো তার জীবন থেকে চলে যায়, অপু আজীবন থাকবে তো ওর পাশে। প্রথম ক্লাসেই পৃথার নতুন একজন বান্ধবী হয়ে গেল। মেয়েটির নাম আদিবা। খুব চমৎকার আর হাসিখুশি একটা মেয়ে। আদিবাকে পেয়ে পৃথার মনে হলো ভার্সিটি লাইফটা ভালোই কাটতে চলেছে। সন্ধ্যায় বাসায় ফিরে পৃথা অদিতি আর জাহানারা বেগমের সাথে অনেক অনেক গল্প করল। সারাদিন ভার্সিটিতে কি করল না জানানো পর্যন্ত ওর শান্তি হচ্ছিল না। রাতে আশরাফ সাহেব ফিরে এলেন। এসে সবাইকে ডেকে বললেন, গ্রামে যাবেন তারা। অনেক দিন যাওয়া হয় না গ্রামে। সেখানে অপুর দাদি আছেন, তার ছোট এক ফুফু আছে। সবাই মিলে বেরিয়ে আসা যাবে। পরের সপ্তাহে পৃথার ভার্সিটিতে কয়েকদিনের বন্ধ আছে, সেই বন্ধে বেরিয়ে আসবেন। জাহানারা বুঝলেন অপুর বাবা বেরানো উপলক্ষে বিয়ের কথাটাও সেরে আসবেন। মনে মনে তিনি খুশি হলেন। আদিবা মেসেজ দিল হোয়াটসঅ্যাপে। স্যারের আজকের ক্লাসের টপিকে কিছু নোট করেছে, সেগুলো পৃথাকে শেয়ার করল। একদিনেই মেয়েটিকে খুব আপন মনে হল পৃথার। কথায় কথায় পৃথা আদিবাকে জিজ্ঞেস করল ওর পরিবারে কে কে আছে। আদিবা বলল, ওর বাবা আছেন, মা নেই। বাবা অসুস্থ একটু। মূলত ওকে ওর বড় ফুফু দেখাশোনা করেন। তিনি লন্ডনে আছেন তার পরিবার সহ। দেশে আসবেন কিছুদিন পর। পৃথার মনে হল, আহারে, এই মেয়েটিও তার মতোই মাহারা। এজন্যই বোধহয় আদিবাকে এত আপন মনে হয় ওর। দুই বান্ধবী গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। তারা জানতও না জীবন তাদের কোনো নতুন মোড়ে নিয়ে হাজির করতে চলেছে। আশরাফ সাহেব সবাইকে নিয়ে গ্রামের জন্য রওয়ানা দিলেন। সাইফ আর অদ্বিতীয় ও যাচ্ছে। পৃথার খুশি যেন আর ধরে না। কতদিন পর তারা গ্রামে যাচ্ছে। সেই ছোটবেলায় প্রায় প্রতি বছরই যেত। বড় হওয়ার সাথে সাথে ব্যস্ততা বাড়ল আর গ্রামে যাওয়া কমে গেল। পৃথার জীবনের সবচেয়ে রঙিন দিনগুলো কেটেছে গ্রামে। শহুরে বিষাক্ত বাতাস মুক্ত তাদের একখানি ছোট্ট সুন্দর গ্রামের সবুজ প্রকৃতি, ফসলের মাঠে তাদের দুরন্ত শৈশব বার বার মনের মধ্যে উকি দিচ্ছিল।
পৃথার মনে পড়ল একবার ছোটবেলায়, তখন তার বয়স 6-7 হয়তো। সে আর অদিতি আপু মিলে গাছে চড়েছিল। অদিতি পড়ে নেমে যেতে পারলেও পৃথা নামতে পারছিল না। সে কি কান্না তার! কেউ আমাকে বাঁচাও প্লিজ বলে তার স্বরে একটানা চিৎকার করেই যাচ্ছিল। অদিতি নিচে দাঁড়িয়ে চেষ্টা করে যাচ্ছিল কিভাবে ওকে নামানো যায়। অপু পুকুর পাড়ে ছিপ নিয়ে বসা ছিল। পৃথার কান্না শুনে সে গাছের দিকে দৌড়ে যায়। উপরের দিকে তাকিয়ে দেখে পৃথা গাছে বসে চিৎকার করছে। অপু বিরক্ত হল। কি গাধা নাকি এই মেয়ে! এমন চিৎকার করছে মনে হচ্ছে বাঘে মুখে করে তাকে নিয়ে যাচ্ছে। এই থামো, গাধা একটা! গাছেই তো আটকেছিস। এমন ভ্যা ভ্যা করে কাদার কি আছে? ছোট গাছ, যেভাবে উঠেছিস সেভাবে নেমে আয়। পারছি না ভাইয়া, প্লিজ আমাকে বাঁচাও, না হলে সারা জীবন আমার এই গাছেই কাটিয়ে দিতে হবে বলে আরো জোরে কেঁদে উঠল সে। অপুর বিরক্তির মাঝেও ওর কথা শুনে প্রচুর হাসি পেল। বলে কি গাধাটা গাছে নাকি আজীবন কাটাবে? কি অদ্ভুত চিন্তাধারা! চিৎকার থামা। তুই কোনো সিনেমার নায়িকা না বুঝেছিস? তোকে বাঁচাতে কোনো নায়ক ছুটে আসবে না। গাছে উঠেছিস কেন? পাকামি করে উঠেছিস যখন গাছেই থাক। ছাগল! অপু এমন করছিস কেন ওর সাথে? চল ওকে ধরে নামিয়ে আনি। কতক্ষণ ধরে কাঁদছে মেয়েটা। সব জায়গায় ওর পাকনামি না করলে চলে না কেন বলতো? বলে চোখে মুখে বিরক্তি নিয়ে অপু গাছে উঠে পড়ল। সাবধানে নামিয়ে আনল পৃথাকে। তাও পৃথা কাঁদছিল। আবার কাঁদছিস কেন? এবার চর খাবি কিন্তু। ছিচকাদুনে মেয়ে একটা। অপুর বকুনিতে পৃথা কান্না থামিয়ে বলল, আমি ভেবেছিলাম আমার সারা জীবন বুঝি গাছেই কাটিয়ে দিতে হবে। খুব ভয় পেয়েছিলাম। নিজের অবুঝ বেলার অবুঝ ভাবনাগুলো মনে পড়তেই পৃথার ভীষণ হাসি পেল। গাড়ির জানালা দিয়ে বাইরেটা দেখতে দেখতে সে ছোটবেলার ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিল। ড্রাইভিং সিটে বসেছে অপু, তার পাশে আশরাফ সাহেব, পিছনে জাহানারা আর পৃথা, আর শেষ সিটে অদিতি আর সাইফ। পৃথার কোনাকুনিতে অপু বসা। পিছন থেকে মানুষটাকে দেখছিল সে। উজ্জ্বল ফর্সা রঙের, গালে ক্লিনশেভের নীলচে আভা ছড়ানো, চুলগুলো সুন্দর করে টেনে আঁচড়ানো। গায়ে আকাশি নীল একটা ফরমাল শার্টে অপুকে দারুণ হ্যান্ডসাম লাগছে। একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল পৃথা। 18 সর্বনাশা বয়স। 18তে রঙিন জিনিসগুলো আরো বেশি রঙিন লাগে। মনে প্রতিনিয়ত উড়তে থাকে শত ডানার প্রজাপতি। হুট করে সেই প্রজাপতিরা একদিন গিয়ে বসে কোনো ভালো লাগার মানুষের গায়ে। আর সেখানেই সর্বনাশের শুরু। কবিগুরু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইন দুটো মনে পড়ল। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। পৃথার মনে হল তার শত ডানার প্রজাপতিগুলো তাদের ঠিকানা খুঁজে পেয়েছে। গিয়ে বসেছে এমন মানুষের গায়ে যে মানুষটা তার চিরকালের চেনা। ড্রাইভিং সিটে বসে অপু এক মনে গাড়ি চালাচ্ছিল। কয়েকবার পিছনে তাকানোর চেষ্টা করেও পারেনি। বাবা একদম পাশেই বসা। তিনি বিভিন্ন বিষয় নিয়ে ছেলের সাথে আলাপ শুরু করেছেন। বাবার নজর এড়িয়ে পেছনে তাকানো যাচ্ছে না কোনোভাবেই। অপু চুলগুলো দেখার ভান করে আস্তে উপরে থাকা আয়নাটা একটু ঘুরিয়ে দিল। যাক, অল্প হলেও পৃথাকে দেখা যাচ্ছে। একটু পর পর আয়নায় চোখ রাখছিল সে। পৃথা বাইরের দিকে তাকিয়ে কি এত ভাবছে, আবার মুচকি হাসছে। ব্যাপারটা কি? ছোটবেলার কথা মনে পড়ছে নাকি? গ্রামে তাদের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছিল। পৃথা আর অদিতি আপু সারাদিন খেলাধুলায় মেতে থাকত আর আজব আজব কাণ্ড ঘটাত। বয়সে ছোট হওয়ায় প্রচুর বকুনি খেয়েছে অপুর।
ছোটবেলায় পৃথা আস্ত একটা গাধা ছিল। কি সব আজব আজব কথা বলতো। একদিন সে পুকুর পাড়ে বসে মাছ ধরছ, আর দৌড়ে কোত্থেকে এসে বলে, ভাইয়া তুমি নাকি হাঙর মাছ ধরেছ। এইয়া বড়, এসব আজগুবি কথা কোথায় পাস তুই? আমি হাঙর কিভাবে ধরব? আমি ধরেছি পুঁটি মাছ, এই দেখ। ওমা এত ছোট! আমি আরো ভাবলাম তুমি এত বড় ছিপ নিয়ে বুঝি হাঙর মাছ ধরছ। হাহাহা করে অপু হেসে উঠল পৃথার অবুঝ কথাগুলো শুনে। ছোট্ট সেই অবুঝ মেয়েটা বড় হতে হতে কেমন চুপচাপ আর শান্ত হয়ে গেল। খুব একটা আর অপুর কাছে ছুটে আসত না। অদ্ভুত সব প্রশ্ন করত না আর। বড়বেলায় এসে পৃথা হয়ে গেল শান্তশিষ্ট এক নদী। ছোটবেলার সেই অবুঝ পৃথাকে অপু কতটা মিস করে তা পৃথা কখনো জানতে পারেনি। সময়ের পরিবর্তনে কালের পরিক্রমায় বড়বেলায় এসে সেই অবুঝ বালিকাই তার মনের ঘরে বসবাস করা শুরু করেছে চিরকালের চেনা। তাও মনে হয় এই বালিকার মনের আরও খবর জানা বাকি রয়ে গেছে, তার মনের অনেক গোপন পৃষ্ঠা পড়া বাকি রয়ে গেছে। শখের নারী সদা রহস্যময়ী পুরুষের কাছে। জানলেও যেন জানার বাকি রয়ে যায়, আরও জানতে ইচ্ছা হয় তাকে, কৌতূহল শুধু বেড়েই চলে নিরন্তর। শেষ বিকেলের দিকে গ্রামের বাড়িতে পৌঁছে গেল ওরা সবাই। বাড়ির সামনে লোহার গেট, এরপর ভেতরে একটা বড় উঠোন। উঠোনের এক পাশে কিছু ফুলের গাছ, সেখানে নয়নতারা আর জবা ফুলের ছড়াছড়ি। একপাশে রয়েছে মাধবীলতার ঝাড়। ঘরের মূল গেটের উপরে বাগানবিলাস শোভা পাচ্ছে। অপুর দাদাজান ভীষণ শৌখিন একজন মানুষ ছিলেন। তিনি নিজ হাতে এই বাড়িকে সাজিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর অপুর দাদিজান তার স্বামীর এই সাজানো বাড়িকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। পৃথা বাড়ির উঠোনে ঢুকে অদিতিকে বলল, আপু মনে আছে তোমার? এই উঠানে আমরা কত এক্কাদোক্কা খেলতাম, কত কানামাছি খেলতাম। মনে আছে রে আমার কত সুন্দর বিকেলে কেটেছে এই বাড়ির উঠোনে? সেসব আমি কিভাবে ভুলব বল। বাড়ির ভেতরে ঢুকে সোজা দাদিজানের রুমে চলে গেল ওরা। অনেক দিন পর ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, নাতনি জামাই সবাইকে দেখে ওদের দাদিজান দিলারা বেগম খুশিতে আটখানা হয়ে গেলেন। পৃথা আর অদিতিকে কাজে ডেকে বললেন, আমার বইনেরা তোমরা আসছো। কতদিন পর দাদিকে মনে পড়ল তোমাদের। আসো আমার কাছে এসে বসো, প্রাণভরে আদর করি তোমাদের। পৃথা দাদিজানের কোলে শুয়ে পড়ল। আহ, কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ দাদিজানের শরীরে। সেই ঘ্রাণে মেখে চুপচাপ শুয়ে রইল। অপু দাঁড়িয়ে পৃথাকে দেখছিল। কেমন আদুরে বাচ্চাদের মতো দাদিজানের কোলে শুয়ে আছে মেয়েটা। মেয়েটার পুরোটাই আদর আদর। আমার অপু দাদুভাই, তুমি দূরে কেন? আসো ভাই, আমার কাছে আসো। অপুকে কাছে বসিয়ে দেখতে লাগলেন দিলারা বেগম। মাশা আল্লাহ, আমার অপু দেখতে কত সুন্দর হইছে, মাশা আল্লাহ। তুমি নাকি মাস্টার হইছো দাদুভাই? ছোটবেলায় তোমার জ্ঞানী জ্ঞানী কথা শুনে আর শান্তশিষ্ট রূপ দেখেই আমি বুঝছিলাম একদিন তুমি মাস্টার হইবা। অপু হেসে বলল, জি দাদিজান, তুমি দোয়া করো আমার জন্য। অবশ্যই দোয়া করি। তোমরা এবার ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করো, তোমার ফুফুর সাথেও দেখা করো। আমি সব ব্যবস্থা করতেছি। দাদিজান, আমি একটু তোমার কোলে শুয়ে থাকি প্লিজ। খুব শান্তি লাগছে এখানে। অদিতি আপুর বিয়েতে তুমি গেলে না কেন? আমি অনেক রাগ করেছি। পৃথা বলল, এই শরীর নিয়ে কিভাবে যাই বলো? তাই তোমার চাচুকে বলছি বিয়ের পর তোমাদের নিয়ে আমার এখানে চলে আসতে। সাইফ দাদিজানকে সালাম দিল। তাকেও অনেক দোয়া করলেন দাদিজান। সবাই যার যার রুমে চলে গেল। পৃথা শুয়ে রইল দাদির কোলে। অপুও সেখানে দাঁড়িয়ে রইল।
কি গো দাদুভাই, তুমি যাচ্ছ না যে? রুমে গিয়ে আরাম করো কিছুক্ষণ। অপু আমতা আমতা করতে লাগল। দাদিকে এবার কিভাবে বোঝাবে তার পৃথার কাছাকাছি থাকতে ইচ্ছা করছে। অফিসিয়াল সব কাজ ফেলে সে ছুটে আসার বড় কারণ এই মেয়ে, যে তার দিকে বিন্দুমাত্র নজর না দিয়ে দাদির কোলে গিয়ে ঘাপটি মেরে আছে এখন। পৃথা সব বুঝতে পেরে দাদির কোলে মুখ চেপে হাসতে লাগল। মানুষটা এত বেহায়া কবে হয়ে গেল? ইস রে, দাদি যদি জানে কি কেলেঙ্কারি লজ্জায় পড়বে সে বুঝতে পারছে না। তাও খাম্বার মতো দাঁড়িয়ে থাকাই লাগবে। এই পৃথা, উঠে আয় তো। আমার ব্যাগ মায়ের কাছে গিয়ে এনে দে যা। ইস, আমি কি তোমার ফরমায়েশ খাটতে এসেছি নাকি এখানে? দেখছো না আমি দাদিজানের কোলে শুয়ে আরাম করছি? তুমি অন্য কাউকে বলো। অপু চোখ কটমট করে তাকালো, পৃথা দেখেও যেন না দেখার ভান করল। আরাম করাচ্ছি তোকে ভালো করে, মনে মনে বলে দরজা থেকে বেরুতেই সামনে পড়ল এক মেয়ে। বয়স বড়জোর 16-17 হবে। ওর দিকে অবাক চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অপুর ভ্রু কুঁচকে গেল। কি ব্যাপার, এই মেয়ে এভাবে তাকাচ্ছে কেন? আর ওকে? আসসালামু আলাইকুম, নিচু স্বরে বলল মেয়েটা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বয়সে অনেক ছোট দেখেই তুমি করে বলল মেয়েটাকে। জি, আমি আপনার ফুফুর ননদের মেয়ে। আমার নাম ইরিন। ও আচ্ছা, আমার মাকে দেখেছ? জি, উনি আপনার ফুফুর রুমে। ওকে বলে মাথা নাড়িয়ে অপু সামনের দিকে চলে গেল। ইরিন মুগ্ধ দৃষ্টিতে অপুর পানে চেয়ে রইল। এত সুন্দর দেখতে মানুষ সে তার জীবনেও দেখেনি। অপূর্ব নামের মানুষটা নামের মতোই অপূর্ব। পৃথা রুম থেকে বেরিয়ে এসে দেখল একটি মেয়ে অপুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। পৃথার কপাল আপনা আপনি ভাঁজ হয়ে এলো। কি ব্যাপার, এত কি দেখছে সে অপুর দিকে? অজানা আশঙ্কায় পৃথার বুকটা ধুক ধুক করে উঠল। দাদিজানের রুম থেকে বেরিয়ে পৃথা ফুফুর রুমে গেল। ফুফুর সাথে কুশল বিনিময় করে ওর জন্য বরাদ্দ রুমটায় চলে গেল। সারাদিন জার্নি করে শরীর অনেক ক্লান্ত। ভালোভাবে ফ্রেশ হয়ে সে বারান্দায় গিয়ে দাঁড়াল। বাইরে সন্ধ্যার সুন্দর হাওয়া বইছে। সে হাওয়ায় কেবলই প্রাণ জুড়িয়ে আসে। শহরে এই বাতাসটা কেন যে পাওয়া যায় না? গ্রামের সন্ধ্যায় যেন অদ্ভুত একটা মায়া। ঘরে ফেরার অদ্ভুত এক আহ্বান। বারান্দা দিয়ে অপুর রুমটা দেখা যাচ্ছে। যাবে কিনা একবার ভাবল পৃথা। তখন ডেকেছিল সে যে যায়নি, না জানি এখন সেটার জন্য বকুনি খাওয়া লাগে। এখানে আসার পর একবারও খোঁজ নেয়া হয়নি মানুষটার। তার উপর তখন ওই ছাচড়া মেয়েটার অমন ভাবে অপুর দিকে থাকাটা একদম ভালো লাগেনি পৃথার। মনে মনে খুব রাগ পেল ওই মেয়ের উপর। দোনামোনা করেও শেষে পৃথা ভাবল একবার অপুর রুমে গিয়ে ওর খোঁজ নিয়ে আসা যাক। বকুনি হজম করে নিবে, ছোটবেলা থেকেই বকুনি হজম করছে, এ আর নতুন কি? অপুর রুমটা অন্ধকার হয়ে আছে। কিছু দেখতে পাচ্ছে না। পৃথা গলা খাকারি দিল। ভেতরে আয়। লাইট নিভিয়ে অন্ধকারে কি করছো? বলতে বলতে লাইট জ্বালিয়ে দিল পৃথা। দেখল অপু খাটে আধশোয়া হয়ে আছে। আলো জ্বেলেছিস কেন? অন্ধকারেই ভালো লাগছিল। মন খারাপ? তা জেনে তুই কি করবি? যা দাদিজানের কোলে গিয়ে শুয়ে থাক। পৃথা অল্প হাসল। মশাই রাগ করেছে তাহলে? আচ্ছা, আমি শুয়ে থাকলে দোষ? আর তোমার দিকে যে মানুষ ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে তার বেলায় তাতে তোর কি আসে যায়? তাই তো, আমার কি আসে যায়? আমি গেলাম বলে ঘুরে যেতে নিলেই পেছনে থেকে ওর হাত টেনে ধরল অপু। চকিতেই ফিরে তাকালো পৃথা। অপুর চোখে স্পষ্ট অভিমান দৃষ্টিগোচর হল। ইদানিং শুধু আড়ালে আড়ালে থাকতে চাস। আমার সাথে তোর এত কিসের আড়াল? পৃথা চোখ নামিয়ে ফেলল।
আমার পাশে একটু বসে থাক, যাস না কোথাও। পৃথা বসতেই অপু আবার খাটে আধশোয়া হয়ে পড়ল। চোখ বন্ধ করে তাতে এক হাত রাখল। পৃথা, ক্লান্ত লাগছে। কফি খাবে? এনে দেই। কফি লাগবে না, তুই পাশে বসে থাক। আজকাল তোর চেয়ে ভালো ওষুধ আমি আর কোথাও পাচ্ছি না। পৃথা চুপ করে রইল। আমি বিশেষ করে গ্রামে কেন এসেছি জানিস? ছুটি দিচ্ছিল না, তাও বুঝিয়ে সুঝিয়ে ছুটি নিয়েছি। তোর সাথে যে গতানুগতিক সম্পর্ক, আমি তা থেকে বেরিয়ে আসতে চাই। তুই অনেক ছোট এখনো, সম্পর্কের মানেগুলো তুই কতটুকু বুঝিস আমি জানি না, কিন্তু আমি তোর ব্যাপারে সিরিয়াস হয়ে গেছি অনেক। আমি মন ভীষণ কঠিন জ্বরে আক্রান্ত, আমার এই অসুখের একমাত্র ওষুধ তুই। পৃথা কি বলবে বুঝতে পারছিল না। দিন দিন আমি তোর মায়ার জালে আটকে যাচ্ছি, আমার ফেরার কোনো রাস্তা নেই। তুই হয়তো ভাবছিস আমি এখন কেন তোকে এসব কথা বলছি। জীবনটা অনেক ছোট পৃথা। আমরা আমার মনের কথাগুলো বেশিরভাগ মনেই জমিয়ে রাখি। সেগুলো বলা হয় না, আমার তোকে বলতে ইচ্ছা করে। তোর কথা শুনতে ইচ্ছা করে, তোর স্বপ্ন, তোর ইচ্ছা, সবকিছু আমার শুনতে ইচ্ছা করে। অপু গভীর আবেগ নিয়ে ভরসন্ধ্যায় তার পছন্দের নারীটিকে তার কথাগুলো বলে চলল। এই যে তুই বসে আছিস আমার সামনে, তোর এই বসে থাকা ও আমাকে শান্তি দিচ্ছে। মানুষের এক জীবন কেটে যায় শান্তি খুঁজতে খুঁজতে। আমার শান্তি সবসময় তুইই ছিলি। আমি বুঝতে পারিনি। ছোটবেলা থেকে তুই চোখের সামনে ছিলি, তাই হয়তো আমি বুঝতে পারিনি সেভাবে। আমার চিরকালের একমাত্র আশ্রয় তুই, আমার ঠিকানা ও তুই, আমার দিন শেষে ঘরে ফেরার শান্তিও তুই। পৃথা কিছুটা লজ্জা পাওয়া ভঙ্গিতে মুগ্ধ চোখে বলল, তুমি যে খুব সুন্দর করে কথা বলতে পারো। এটা তোমাকে কখনো কেউ বলেছে? সেই সুযোগ কখনো কাউকে দেইনি। আমার উপর সব অধিকার তোর, একমাত্র তোর। পৃথা আবার লজ্জায় লাল হয়ে গেল। একটু পরে বলল, সবাই নাস্তা খাবে এখন, আমাদের হয়তো খুঁজতে পারে, চলো এবার। অপু বুঝল তার মনের রাজকন্যা লজ্জায় লাল নীল বর্ণ ধারণ করেছে, তাই কথা ঘোরাতে অন্য কথায় চলে গেছে। হবু বউ ছোট মানুষ হলে তো দেখা যাচ্ছে ভীষণ যন্ত্রণা। অপু শব্দ করে উঠল, কি যাব এই পিচ্চি নিয়ে আমি? পৃথা খিলখিল করে হেসে উঠে বলল, মঙ্গল গ্রহে। সেখানেও তুই গবেটি থাকবি, উন্নতি হবে না। পৃথা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, নাস্তা করতে আসো। অপু মনে মনে বলল, শেষ, আমি শেষ। এই অবুঝ বালিকার মনের খবর জানতে না জানি পারি দিতে হবে কত শত প্রশান্ত মহাসাগর। নাস্তা টেবিলে সবাই একসাথে নাস্তা খেতে বসেছে। পৃথা অপুর পাশের চেয়ারে বসল। ইরিনের আনাগোনা অপুর আশেপাশে। পৃথার ব্যাপারটা খুবই বিরক্তিকর লাগছে, এমন গায়ে পড়া ছ্যাঁচড়া মেয়ে তো দেখিনি। ভাইয়া, আপনাকে আরেকটু দেই পিঠা? না লাগবে না, আছে তো। পৃথা মনে মনে বলল, আহা ভাইয়া, আপনাকে দেই। ভাইয়ার চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছে। ছাঁচড়া কাটা চামচটা দিয়ে চোখটায় একটা গুতা দিতে ইচ্ছা হলো পৃথার। অপু আর চোখে পৃথার চোখে জেলাসি দেখে ভীষণ মজা পাচ্ছিল। আশরাফ সাহেব বললেন, তোমরা গ্রামে এসেছ, কাল সবাই মিলে গ্রাম ঘুরে দেখবে। অদিতি মা সাইফকে গ্রাম ঘুরিয়ে দেখাবে কিন্তু। অদিতি বলল, আচ্ছা আব্বু, অবশ্যই যাব আমরা। পৃথার মন খুশি হয়ে গেল, বাহ, সবাই মিলে গ্রাম ঘুরতে যাবে, কি মজা। অপু মনে মনে ভীষণ খুশি হল, যাকেই গবেটটাকে নিয়ে একটু নিজের মতো করে বেড়ানো যাবে। না হলে সে তো সারাক্ষণই পালাই পালাই করে বেড়াচ্ছে। আগামীকালের ঘোরাফেরার চিন্তায় কারোই রাতে তেমন ঘুম হল না। ভোরের আলো ফোটার আগমুহূর্তে পৃথার ঘুম ভেঙে গেল। বিছানা বদলালে তার ঘুমে একটু সমস্যা হয়। মোবাইলের ঘড়িতে দেখল ফজরের সময় হয়ে গিয়েছে।
নামাজ পড়ে সে গায়ে একটা পাতলা চাদর জোড়াল। গ্রামের সকালের সৌন্দর্য উপভোগ করা হয় না অনেকদিন। একটু হেঁটে আসা যাক। বারান্দা পেরিয়ে উঠোনের এক পাশে যে ফুলের বাগান, সেখানে বসে বসে ফুলগুলোকে দেখতে লাগল। তার ফর্সা গালে সদ্য আলো ছড়ানো রবির উজ্জ্বল ঝলকানি কি অদ্ভুত মোহময়ী লাগছে পৃথাকে। পেছনে হালকা পায়ের আওয়াজ পেতেই পিছন ঘুরল সে। ওমা, এত সকালে উঠে পড়েছ? অপুকে দেখে অবাক হল পৃথা। হ্যাঁ, সকালের সৌন্দর্য তুই একাই উপভোগ করবি নাকি? আমার দাদাজানের বাড়ি, আমার ও সমান অধিকার আছে। ইস, তুমি এমন হিংসুটে কবে থেকে হলে ভাইয়া? আবার তোর এই ভাইয়া ডাকের উপর নিষেধাজ্ঞা জারি করতে আমি ঢাকা ফিরেই হাইকোর্টে রিট পিটিশন দিব, তারপর দেখব দিন রাত এত ভাইয়া কিভাবে ডাকিস তুই। অপুর কথার ভঙ্গিতে পৃথা হেসে কুটি কুটি হয়ে গেল। হ্যাঁ, হাসবি তো। পুরো ভার্সিটির স্টুডেন্টরা আমাকে কত সম্মান দেয় জানিস? একমাত্র তুই আছিস যার কাছে আমি একটা জোকারে পরিণত হয়েছি। আমি তোমার ছাত্রী না। হুহ, সেটা তো তোর সৌভাগ্য। ছাত্রী হলে কবে গাধা থেকে মানুষ বানিয়ে দিতাম। একদম ভালো হবে না আমাকে গাধা বললে, আমি চাচিমণিকে বিচার দিব। বলবো তোমার এই ছেলেকে আমি জীবনেও বিয়ে করব না। কথায় কথায় আমাকে গাধা ডাকে। বিয়ে তুই করবি, সাথে তোর 14 গোষ্ঠী করবে। পৃথা আবার হাসতে লাগল। হাসি বন্ধ কর, তোর পেতনিমার্কা হাসির আওয়াজে পুরো বাড়ি জেগে যাবে। চল ওদিকটা হেঁটে আসি। শুনেছি গ্রামে এবার অনেক ফসল হয়েছে। অপুর গায়ে একটা টি শার্ট আর ঢিলেঢালা ট্রাউজার। পৃথা দেখল এই মানুষটাকে সবভাবেই সুন্দর লাগে। সে কি আগেই এমন সুন্দর ছিল নাকি সে নতুন করে দেখছে? পাশাপাশি হাঁটতে লাগল ওরা। মানুষজন রাস্তাঘাটে তেমন নেই, গ্রামের এত সবুজ আর সুন্দর প্রকৃতি দেখে পৃথা মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর চারপাশে সব কিছু। সে ক্ষেতের আইল ধরে হাঁটতে লাগল, রীতিমতো দৌড়াতে লাগল। অপু ভাবল, মেয়েটার মাথাটা কি গেছে নাকি? এমন ভাবে দৌড়াচ্ছে কেন? দৌড়ে সে পৃথার কাছে গিয়ে বলল, পাগল হয়েছিস? পড়ে গেলে হাত পা ভাঙলে খুব খুশি লাগবে। আরে ভাইয়া, দেখো না কি সুন্দর চারপাশ। আমার তো আর ঢাকা ফিরতেই মন চাচ্ছে না। মনে হচ্ছে এই ক্ষেতের মাঝখানে ঘর তুলে বাকি জীবন কাটিয়ে দেই। অবাক দৃষ্টিতে পৃথার দিকে তাকালো অপু, ভাবল মেয়েটার মাথা পুরোপুরি গেছে। ফার্স্ট এই ভাইয়া ডাকা বন্ধ কর। সেকেন্ড হলো ঘর তুলে থাকতে চাইলে থাক, সমস্যা নেই। তোর ইচ্ছা বলে কথা। আমি চাকরি বাকরি ছেড়ে কৃষকের খাতায় নাম লিখিয়ে নিব। কেমন হবে? অপুকে কৃষকের বেশে কল্পনা করতেই পৃথার ভীষণ হাসি পেল। হাসতে হাসতে বলল, ভালোই হবে কিন্তু। অপু আর কিছু বলল না। সময় গড়িয়েছে অনেকক্ষণ, তাই আবার বাড়ির রাস্তা ধরল। বাড়ি ফিরে দেখল সবাই উঠে পড়েছে। পৃথার ফুফু বললেন, কোথায় গিয়েছিলে মামনি? ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসো। আসো অপু, তুমিও আসো। নাস্তার পর্ব সেরে যার যার রুমের দিকে চলে গেল ওরা। ঠিক হলো দুপুরে খাবার পর ঘুরতে বের হবে। পৃথার হঠাৎ চোখ পড়ল ইরিনের উপর। মেয়েটা অপুর ঘরের দিকে যাচ্ছে। ব্যাপার কি? পৃথা পিছু পিছু গেল অপুর ঘরের দিকে। ভাইয়া, আসসালামু আলাইকুম। আসবো? আসো। কিছু বলবে? জি, আজকে সবাই ঘুরতে যাবেন বিকেলে শুনেছি। আমি কিছু জায়গা চিনি এদিকে। আমিও আপনাদের সাথে যেতে চাই। আপনাদের সেই জায়গাগুলো দেখাবো আমি। পৃথা আড়াল থেকে শুনে ভাবল, কি ধুরন্ধর মেয়ে রে বাবা। এখন আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঢুকে পড়তে চাইছে। অপু বলল, তুমি অদিতি আপুর সাথে কথা বলো। ঘোরাফেরার ব্যাপারে ওরা বলতে পারবে ভালো। এখন যাও।
ইরিন হালকা হেসে বেরিয়ে এলো। তার খুবই খুশি লাগছে। অপূর্ব ভাইয়াকে আরেকটু কাছ থেকে দেখতে পাবে সে। দুপুরে খাওয়ার পর সবাই ঘুরতে যাওয়ার জন্য রেডি হতে লাগল। অদিতি এলো পৃথার রুমে। এসে বলল, আয় পৃথা, তোকে আজকে আমি সাজিয়ে দিব। তুই এই শাড়িটা পরবি আজকে। পৃথা বলল, কি ব্যাপার আপু? হঠাৎ আজকে আমাকে সাজাতে এলে যে? তাও আবার শাড়ি পরতে বলছো? আরে পাগলি, সারাক্ষণ তো থাকিস পড়াশোনা নিয়ে। একটু সাজগোজ করে থাকলে মহাভারত অশুদ্ধ হবে না। এদিকে আয়, সাজিয়ে দেই সুন্দর করে। পৃথা অদিতির মুখের দিকে তাকাল। সৃষ্টিকর্তা তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছেন ঠিকই, কিন্তু তার জীবনে এমন কিছু সম্পর্ক আর এমন কিছু মানুষ দিয়েছেন যা হয়তো অনেকে তপস্যা করেও পায় না। অদিতি আপুর মতো একজন মানুষকে সে বোন হিসেবে পেয়েছে, এটা তার পরম সৌভাগ্য। সেই ছোট থেকে অদিতি আপু তাকে আগলে রেখেছে পরম যত্নে। মানুষের ভালোবাসা পাওয়ার কি আদৌ যোগ্য সে? ভাবতে ভাবতে চোখ ভিজে এলো পৃথার। পৃথার চোখ ভেজা দেখে অদিতি কোমল গলায় বলল, কি রে পাখি, কাঁদছিস কেন? পৃথা অদিতিকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন এত ভালো আপু? মায়ের গায়ের গন্ধ কেমন হয় আমি তো সেটা পাইনি, কিন্তু তুমি চাচিমণি আমাকে যখন আদর করো আমি একটা মিষ্টি গন্ধ পাই। খুব আপন লাগে সেটা আমার কাছে। মনে হয় ঠিক যেন মা আদর করছে আমাকে। অদিতি আস্তে আস্তে পৃথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তুই আদুরে না হলে কি আমরা তোকে এত আদর করতাম পাগলি? দেখি চোখ টোক মুছে সোজা হয়ে বসত। এত সুন্দর চোখগুলোয় কাজল এঁকে দেই। দেখ কত সুন্দর লাগে তোকে। অদিতি অনেক যত্ন নিয়ে পৃথাকে সাজিয়ে দিল। আয়নার সামনে গিয়ে পৃথা নিজেকে দেখে ভীষণ লজ্জা পেল। আজ না জানি মানুষটা তাকে ভূত পেতনি আর কি কি বলে খেপাবে। অদিতি, সাইফ, অপু, পৃথা আর ইরিন মিলে বেরিয়ে পড়ল ঘুরতে। যাওয়ার আগে দাদিজানের সাথে দেখা করে গেল। জাহানারা সবাইকে বলে দিলেন যাতে সাবধানে ঘোরাফেরা করে, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে ওরা। গাড়িতে ড্রাইভিং সিটে অপু বসল। বসেই পৃথাকে বলল, পৃথা সামনের সিটে আয়। ইরিনের মুখটা কালো হয়ে গেল এই কথা শুনে। সে কত আশা করেছিল অপূর্বর পাশের সিটে বসবে। সে গুড়ে বালি। কি রে পৃথা, আমার ভাই তো তোকে চোখে হারাচ্ছে। কি করে জাদু করলি বলতো? ধ্যাতো আপু, তুমি কি যে বলো। হয়েছে থাক, আর লজ্জা পেতে হবে না, যা সামনে বসো গিয়ে। বলে অদিতি সাইফকে নিয়ে পেছনের সিটে বসে গেল। পৃথা সামনে এসে বসতেই অপু গাড়ি স্টার্ট দিল। গাড়ি একটু এগুতেই আস্তে করে পৃথার কানের কাছে গিয়ে বলল, তুই কি আমাকে মারার প্ল্যান করেছিস নাকি? সত্যি করে বল। পৃথা অবাক ভঙ্গিতে বলল, মানে কি? কি বলছো এসব? তা নয় তো কি? আমার হার্টটাকে তুই কি ভালো থাকতে দিবি না? তোর এই রূপ দেখে দেখে আমি হার্টের পার্মানেন্ট রোগ বাঁধিয়ে ফেলছি, সেই খবর জানা আছে তোর? পৃথা এবার কথার মানে বুঝতে পেরে লাজুক ভঙ্গিতে হাসল। তুমি প্লিজ চুপ করবে? হ্যাঁ পারবি আর কি। যা, চুপ করলাম। পৃথা জানালার বাইরে তাকাল। কি সুন্দর তাদের গ্রামটা। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে তারা এগিয়ে চলল সামনে। কিছু দূর এগিয়ে মফস্বলের দিকে যেতেই দেখল বিশাল এক মেলা। পৃথা লাফিয়ে উঠে বলল, অদিতি আপু দেখো দেখো, মেলা হচ্ছে, চলো না যাই প্লিজ। অদিতি অপুকে বলল, অপু গাড়ি সাইড কর, চল সবাই মেলায় ঘুরে আসি। অপু গাড়ি সাইড করে রাখল। মেলা দেখতে পেয়ে পৃথার লাফালাফি দেখে বলে উঠল, লাফালাফি কম কর, সাথে সাথে থাকবি, খবরদার পাশ থেকে সরবি না। পৃথা মাথা নাড়াল। পৃথার প্রতি অপুর এত কেয়ারনেস দেখে ইরিনের একটুও ভালো লাগল না।
সে অন্য পাশে তাকিয়ে হাঁটতে লাগল। অদিতি আর সাইফ ওদের মতো সবকিছু ঘুরে ঘুরে দেখছে। সাইফ অদিতিকে চুড়ি কিনে দিল মেলা থেকে। অদিতির প্রতি সাইফের ভালোবাসা দেখে মুগ্ধ হল পৃথা। সাইফ কথা কম বলে খুব শান্তশিষ্ট। অদিতি আপু এত ভালো একজন মানুষকে তার জীবনে পেয়েছে ভেবে মনটায় খুব শান্তি অনুভব করল পৃথা। মামা, এই চুড়িগুলো কত? 40 টাকা এক মুঠা মামা। এই পৃথা হাত দে এদিকে, বলে পৃথার হাত টেনে চুড়িগুলো পরিয়ে দিতে লাগল। নীল রেশমি চুড়িতে পৃথার নিটোল হাতটা এত সুন্দর লাগছিল অপুর মনে হলো ওর সবসময় চুড়ি পরে থাকা উচিত। ওর হাত বানানোই হয়েছে চুড়ির জন্য। পৃথা রুনুঝুনু করে চুড়িগুলো বাজিয়ে দেখল, বাহ কি সুন্দর। কিরে, পছন্দ হয়েছে? খুব ইচ্ছা করছে সবগুলো রঙের চুড়ি নিয়ে যাই। এই মামা সব রঙের দিয়ে দেন। এই না না, আমি এমনই বলেছি পাগল তুমি। সব রং পছন্দ হয়েছে, সব রং নিবি ব্যাস। সব রঙের চুড়ি বক্সে ভরে চুড়িওয়ালা পৃথাকে দিল। চুড়িওয়ালা পৃথাকে অনেক দোয়াও করল। এতগুলো চুড়ি বেচে আজ তার মন খুশি হয়ে গেছে অনেক। মেলায় প্রচুর ভিড়। পৃথার আশেপাশে কোনো লোক যেন ধাক্কা দিতে না পারে, তাই অপু ওর একদম পাশে পাশে রইল। অদিতি অপুর কাণ্ড দেখে মুচকি হাসল। ভাইটা এমন হবু বউয়ের ন্যায়টা হয়ে যাবে সে কোনোদিন ও ভাবেনি। আবার ভাবল পৃথা বলেই হয়তো তার ভাই এত পসেসিভ। ইরিনকে কেউ পাত্তাই দিচ্ছে না দেখে ইরিনের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে ভাবল তার এখানে আসাই উচিত হয়নি বোধহয়। মেলায় ওরা অনেক ঘুরল, খাওয়া দাওয়া করল। এরপর আবার গাড়িতে উঠে বসল। পৃথা, বলো, খুশি হয়েছিস চুড়ি পেয়ে? হ্যাঁ অনেক থ্যাংক ইউ, পৃথা খুশি খুশি গলায় বলল। তোর হাতে যে চুড়ি এত সুন্দর লাগে আগে কখনো বলিস নি কেন? বললে কি হতো? চুড়ির বস্তা কিনে দিতাম তোকে, এক এক দিনের জন্য এক এক রঙের চুড়ি। আজকাল তুমি যে ভীষণ বেহায়া হয়ে যাচ্ছ তা কি তুমি জানো? বেহায়া হলে হয়েছি তোর জন্যেই হয়েছি, অন্য নারীর জন্য তো নয়। নাকি তুই চাস অন্য কারো জন্যে হই? পৃথা কটমট করে তাকালো। ওরে বাবা, পৃথারানী এত জেলাস করতেও জানে। বাহ বাহ, ভালো উন্নতি দেখছি, হাহাহা বলে অপু হাসতে লাগল। তুমি থামবে? আমি কোথায় জেলাস? ওমা, আমি তো খুব পোড়া গন্ধ পাচ্ছি, তুই পাচ্ছিস না? না মোটেও না। ওহ, তাহলে আমি অন্য কারো জন্যেও বেহায়া হব, তুই তো জেলাস না হই দেখো তারপর বুঝবে। অপু আরো বেশি হাসতে লাগলো আর পৃথা ওর নাকটা ফুলিয়ে ফুঁসতে শুরু করল। পৃথার সেই ফোলা লাল টুকটুকে নাকটা দেখে অপু আরেকবার মন হারিয়ে বসল। বুকে হাত রেখে বিড়বিড় বলল, এত সুন্দর করেও রাগ করতে পারে মানুষ? না, হার্টের পার্মানেন্ট রোগটা বোধহয় এবার হয়ে গেল। সারাদিন অনেক জায়গায় ঘুরে ফিরে পৃথাদের গাড়ি যখন বাড়িটায় ঢুকল তখন প্রায় সন্ধে ছুঁই ছুঁই। পৃথারা গাড়ি থেকে নামল, সবাইকে মন একটা আশ্চর্য নীরবতা চারিদিকে। কাউকে দেখা যাচ্ছে না। পৃথার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো, আজ এত নির্জন কেন বাড়িটা। দাদিজান, চাচিমণি, ফুপি বলে ডাকতে ডাকতে সামনে এগুলো। সাইফ আর অদিতি একে অপরের দিকে তাকাচ্ছে। এমন মরা মরা লাগছে কেন বাড়িটা? ইরিন দৌড়ে ভেতরে গেল। পৃথা ভেতরে ঢুকতে জাহানারা বেগমকে দেখল সামনে। কি ব্যাপার চাচিমণি, তোমরা কোথায় ছিলে? আজকে বাড়িটা এত নীরব কেন? না রে মা, তোর কাছে মনে হচ্ছে এমন। সারাদিন ঘুরে এসেছিস, রুমে যা রেস্ট কর, বলে পৃথাকে রুমে জোর করে ঢুকিয়ে দিয়ে বাইরের দিকে গেলেন তিনি। সেখানে অপু, অদিতি, সাইফরা আছে। সাইফকে বললেন, বাবা তুমি রুমে গিয়ে রেস্ট করো। অদিতি, আমার সাথে আয় মা একটু। চোখের ইশারায় অপুকেও ডাকলেন তিনি।
মায়ের অদ্ভুত আচরণ দেখে ওরা খুব অবাক হল। ব্যাপারটা কি আসলে? অদিতি জিজ্ঞেস করে বসল, কি হয়েছে মা? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? জাহানারার মুখ থমথমে। অপু এতক্ষণ চুপ করে থাকলেও মাকে হালকা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে মা? বলো প্লিজ। জাহানারা ধরা গলায় বললেন, পৃথার মা আসছে। অদিতি অপু চমকে উঠল। ওরা কি ভুল শুনল? অদিতি বলে উঠল, কে আসছে বললে? পৃথার মা তোদের বড় মা। সামনে থাকা দুজন মানুষ যেন বজ্রাহত হল। বড় মা? এত বছর পর? অদিতি বলল, তুমি কিভাবে জানলে? তোর দাদিজানের কাছে এক লোক এসেছিল তোর বড়মার বাবার বাড়ি থেকে, সে এসে জানালো তোর বড় মা গতকাল দেশে এসেছে। আগামীকাল উনি এই বাড়িতে আসবেন পৃথার সাথে দেখা করতে। অদিতি মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। পৃথাকে আমি এ কথা কিভাবে জানাবো? আমার তো মাথা কাজ করছে না। অপুর ভেতরটা অনেকখানি নড়ে গেছে বড় মা আসার কথা শুনে। যে পৃথাকে বড়মা একদিন রেখে চলে গেলেন, আর কখনো পিছু ফিরে তাকালেন না, একবার ফোন করে খোঁজ নেয়ার প্রয়োজন ও মনে করলেন তাকে এত বছর পর দেখার ইচ্ছা কেন জাগল তার? এত টেনশন করে তুমি তো প্রেশার হাই করে ফেলবে। টেনশন কমাও। বাবা কোথায়? তোর বাবা তোর দাদির রুমে আছে, তোর দাদিও অনেক চিন্তায় পড়েছেন। হঠাৎ এমন সংবাদে সবাই টেনশনে আছে। আচ্ছা তুমি শান্ত হও। আমি বাবা আর দাদির রুমে যাচ্ছি। টেনশন করে কি হবে মা? আমাদের তো ব্যাপারটার সম্মুখীন হতেই হবে, তাই না? আর আমরা যদি এত প্যানিকড হই, পৃথাকে কিভাবে ব্যাপারটা আমরা বোঝাবো? শান্ত হও প্লিজ। ছেলের মুখের দিকে তাকিয়ে জাহানারা মনে মনে বললেন, অনেক ভাগ্য করে এমন একটা সোনার টুকরো ছেলে পেয়েছেন তিনি। এমন পরিস্থিতিতেও ছেলেটা এখনো শান্ত। হে আল্লাহ, আমার এই কলিজার টুকরা ছেলেটার জীবনে তুমি কোনো ঝড়ঝাপটা এনে দিও না, রহম করো আল্লাহ। অদিতি মাকে বলল, মা তুমি প্রেশারটা আর বাড়িও না প্লিজ। আমরা সবাই একসাথে আছি তো। বড় মা আসুক, পরিস্থিতিটা সবাই মিলে সামলে নিব। তুমি বিশ্রাম করো মা। পৃথা ওর রুমে এসে গভীর ভাবনায় পড়ল। চাচামনি এমনিতে খুব হাসিখুশি মানুষ, কিন্তু আজ তার মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল। উনি কি কিছু লুকাচ্ছে? ভালো লাগছে না কেন আমার? মনটা কেমন কেমন করছে। অপুভাই এর সাথে কথা বলতে হবে, না হলে আমি শান্তি পাচ্ছি না কোনোভাবেই। রাতের খাবার খাওয়ার সময় সবাই কেমন গুমোট গুমোট হয়ে আছে। কেউ তেমন কথাবার্তাও বলছে না। খেয়ে দিয়ে যে যার যার মতো রুমে চলে গেল। অপু এলো না খেতে। তার নাকি শরীর খারাপ লাগছে। পৃথা এক কাপ কফি বানাতে রান্নাঘরে চলে গেল। আশরাফ সাহেব চুপ করে খাটে শুয়ে আছেন। জাহানারা বললেন, আম্মার সাথে বিয়ের কথাটা পারতেই পারলাম না এখনো। ভেবেছিলাম আজ বলবো, তার আগেই এই খবর। আচ্ছা বড় ভাবি কি পৃথার আর অপুর ব্যাপারটা সহজে মানবে? আশরাফ সাহেব বললেন, কি বলছো তুমি? এতদিন পর উনি কোনো অধিকারে আমাদের মেয়ের উপর অধিকার খাটাবে? তুমি ভুলে গেছো জাহানারা, পৃথাকে যখন উনি ফেলে চলে যান, পৃথার জ্ঞানটুকু পর্যন্ত সেভাবে হয়নি। যে মেয়েকে আমি তুমি বুকে করে বড় করেছি, সে মেয়ের উপর উনার কোনো অধিকার নেই। জাহানারা কাতর গলায় বললেন, আমি সবই বুঝতে পারছি, কিন্তু অপুর বাবা, বড় ভাবি পৃথার মা, সব দাবি বাদ দিলেও জন্মের দাবি তো আমরা অস্বীকার করতে পারব না। বড় ভাবি পৃথাকে জন্ম দিয়েছেন, উনি মেয়েকে দেখতে চাইলে আমরা বাধাও দিতে পারব না। আমি এত কিছু বুঝি না। এত বছর পর কোনো অধিকার ফলাতে এলে আমি অন্তত মানব না জাহানারা। জাহানারা অজানা আশঙ্কায় চুপ করে রইলেন।
পৃথা কফি নিয়ে অপুর ঘরে গেল। রুমটা অন্ধকার হয়ে আছে। পৃথা আলো জ্বেলে দিল। অপু চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি জানি তুমি ঘুমাওনি। উঠে বসো, কফিটা নাও। বুকটা হু হু করে উঠল অপুর। কাল কি হবে? বড়মা এসে কি বলবে? পৃথাই বা কি বলবে? অদূরে দাঁড়ানো পৃথার দিকে একবার চোখ বুলাল। বড়মা যদি পৃথাকে নিয়ে যেতে চায়, ওই চোখ, ওই নাক, ওই মায়াভরা মুখ ও আর কোথায় পাবে? এই এত বড় একটা পৃথিবীতে এই একজন মানুষকে তো ও জীবনে চেয়েছিল, শেষমেশ কি আদৌ পাবে পৃথাকে? একদিন মজার ছলে যাকে বলেছিল বড় মা ফিরে এলে সে তার সাথে যাবে কিনা, আজ চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তুই কোথাও যেতে পারবি না পৃথা। আমি যে তোকে ছাড়া কখনো থাকিনি। তোকে ছাড়া কিভাবে থাকতে হয় আমি সেটাই জানি না। আমি সেটা জানতেও চাই না। আমার চিরকাল তোকে আমার পাশে চাই। আমি তোকে কিভাবে বলবো যে তুই তোর যন্ত্রণাদায়ক অতীতের মুখোমুখি হতে যাচ্ছিস, তুই কিভাবে রিঅ্যাক্ট করবি জানি না। যদি কষ্ট পাস সেই কষ্ট আমি কিভাবে সহ্য করব? মনের যন্ত্রণা অপুর চোখে মুখে ফুটে উঠল। পৃথা অবাক হয়ে অপুর মুখে চেয়ে রইল, ভাবল কি এত ভাবছে, কিছু বলছে না কেন? চোখে মুখে এত যন্ত্রণা কেন? কি হয়েছে? কেউ তাকে কিছু বলছে না কেন? ভাইয়া কি হয়েছে? প্লিজ আমাকে বলবে। এমন লাগছে কেন তোমার মুখটা? অপু তবুও চুপ করে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কিছু তো বলবে প্লিজ। পৃথা, আজ বাইরে সুন্দর একটা চাঁদ আছে, বাইরে গিয়ে কিছুক্ষণ পুকুর পাড়ে বসবো চল। ঠিক আছে চলো। বাইরে জোছনার আলোয় ভেসে যাচ্ছে চারপাশ, দূরে কোথাও একটা অচেনা পাখি ডেকে উঠল করুণ স্বরে। অপু পুকুর পাড়ের দিকে হেঁটে চলল। পেছনে পৃথা হাজারো প্রশ্ন নিয়ে অপুর পিছনে হাঁটছে, যার একটার ও উত্তর আজ এই মুহূর্তে অপুর জানা নেই। শান্ত পুকুরটা চাঁদের প্রতিফলনে ঝলমল করছে। ওরা দুজনে বসে আছে চুপচাপ। কিছুক্ষণ জোছনার এত সৌন্দর্য দেখে পৃথা কিছুক্ষণের জন্য তার চিন্তাগুলো ভুলে গেল। এই সুন্দর পরিবেশে তার সবচেয়ে পছন্দের মানুষটা তার পাশে বসে আছে, ভাবতেই অদ্ভুত ভালোলাগা তার মন প্রাণ ছুঁয়ে গেল। আমাদের এই জীবনে আমরা যন্ত্রের মতো দৈনন্দিন সব কাজগুলোই কেবল চক্রের মতো করতে থাকি, কিন্তু প্রিয়জনের সাথে কাটানোর মতো সুন্দর মুহূর্ত আমাদের জীবনে খুব কমই আসে। হাজারো ব্যস্ততাকে এক পাশে ফেলে রেখে কজনেই বা পায় প্রিয় মানুষের সান্নিধ্য। কিছু বলবে না, চুপ করে থাকবে? পৃথা প্রশ্ন করল। পৃথা, তুই ছোটবেলায় একবার বলেছিলি মনে আছে, তুই ভয় পেয়েছিলি যে তোকে সারা জীবন গাছে আটকে থেকে যেতে হয় কিনা। মনে আছে কেন? আজ আমার মনে হচ্ছে এই যে আমরা পুকুর ঘাটে বসে আছি, উপরে থালার মতো বিশাল চাঁদ, ঠিক এভাবেই এক জায়গায় যদি সারাটা জীবন থেকে যেতে পারতাম। সময়টা এই জায়গায় ঠিক এখানেই যদি আটকে যেত। কিন্তু তা তো হবার নয়। কি হয়েছে প্লিজ বলবে? আমার মনটা কেমন কেমন যেন করছে, শান্তি পাচ্ছি না। পৃথার মাথায় হাত রাখল অপু। আস্তে আস্তে করে হাতটা মাথায় বুলিয়ে দিতে লাগল। অপুর এই স্পর্শ পৃথার প্রতিবার মন ছুঁয়ে যায়। এত পবিত্র লাগে এই স্পর্শ। মেয়েদের এক আশ্চর্য ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। মেয়েরা পুরুষের স্পর্শের ধরন বুঝতে পারে। অপু যতবার পৃথার মাথায় হাত রেখেছে ততবার সে স্পর্শ পৃথার হৃদয়ে ছুঁয়েছে। যে স্পর্শে কোনো কামনা নেই, বাসনা নেই, শুধু আছে প্রগাঢ় পবিত্রতা। অপূর্বের মতো দ্বিতীয় শুদ্ধ মানুষ পৃথা আর কাউকে দেখেনি। পৃথার মাথায় হাত রেখে অপু বলল, যদি কখনো জানতে পারিস বড়মা তোর কাছে আসছে তোর কেমন লাগবে পৃথা? পৃথা চমকে উঠল। হঠাৎ এই প্রশ্ন কেন করছে অপু?
হঠাৎ এই কথা বলছো কেন? উত্তরটা শুনতে চাই। বুঝো হওয়ার পর থেকে জেনেছি বাবা নেই। এমন জায়গায় গেছে যেখান থেকে কেউ ফিরে আসে না আর। তাই বাবাকে কখনো দেখতে পাবো সেই স্বপ্নও দেখিনি আমি। মায়ের কথা যতবার ভেবেছি শুধু অভিমান জমেছে। কেন মা আমাকে রেখে চলে গেল? কেন একবারও মনে হলো না আমার কথা? কেন কোনোদিন পিছন ফিরে তাকালো না আমার দিকে? বলতে বলতে পৃথার চোখ বেয়ে পানি পড়তে লাগল। সেই দিনগুলোর কথা ভেবে, যে দিনগুলোতে তার কিছু কিছু মুহূর্তে মনে হতো আজ যদি মা থাকতো এখানে। চাচিমণি সবটুকু দিয়ে ওর জন্য করেছে, এ কথা অনস্বীকার্য। তারপরও হয়তো নারীর টানেই কখনো কখনো মাকে ভীষণ মনে পড়ত। আমি যদি মাকে সামনে পাই শুধু একটা প্রশ্নই মাকে করব, সত্যিই আমি তার সন্তান কিনা? নিজের সন্তানকে কি কোনো মা কখনো ফেলে যেতে পারে? পৃথার কথায় অপু হালকা হাসল আর বলল, কাল তোর প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবি। মানে? বড়মার কাছ থেকেই তোর প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারবি পৃথা। বড়মা আগামীকাল আসছেন। লোক পাঠিয়ে এই খবর দাদিজানের কাছে পৌঁছেছে আজ, আর খবরটা সত্য। পৃথার মনে হলো সে কিছু ভুল শুনেছে, বিশ্বাস হলো না। সে নির্বাক চেয়ে রইল। পৃথার সামনের চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে অপু বলল, তোর অপেক্ষার কাল সমাপ্তি পৃথা। পৃথা কিছুই বলল না, চুপচাপ বসে রইল। জোছনায় ভেসে যাচ্ছে আশপাশ। পুকুরের কালো জলে চাঁদের অসম্ভব সুন্দর আলোর নাচানাচি। পৃথা একদৃষ্টিতে সে কালো জলের দিকে চেয়ে রইল, আর তার চোখ থেকে নোনা জলের ধারা বয়ে চলল শব্দে। কেউ কাউকে কিছুই বলছে না। আজ দুজন মানুষই নিজেদের অনুভূতির হদিস খুঁজে পাচ্ছে না। পৃথা মনে মনে মায়ের মুখটা আঁকার চেষ্টা করছে, দেখা হলে মাকে কি বলবে। মাথাটা ফাঁকা লাগল ওর। অপু বলল, চল, অনেক রাত হয়ে গেছে, ঘরে চল। পৃথা শব্দে উঠে দাঁড়াল। চিরচেনা মেয়েটিকে অচেনা লাগছে অপুর। পৃথা কি বদলে যাচ্ছে একটু? পৃথার কয়েক হাত দূরেই দাঁড়ানো মানুষটি তার জন্মদাত্রী, এইটুকু বুঝতে তার কয়েক মিনিট সময় লাগল। অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল সে। টকটকে ফর্সা রং, মাথায় ঘন চুলের মানুষটির মুখটার সাথে তার চেহারার অনেক মিলই জানান দিল এই মানুষটিই তার মা। পুরো রুমটায় পিনপতন নীরবতা। কেউ কোনো কথা বলছে না। পৃথা কাল রাতেও ভেবেছিল মাকে তার অনেক প্রশ্ন করার আছে। এখন এই মুহূর্তে তার মাথাটা পুরোপুরি ফাঁকা লাগছে, কোনো কিছুই মাথায় আসছে না। পৃথার মা। পৃথা হাত উঁচিয়ে ডাকলেন, এদিকে আয়। পৃথা গুটি গুটি পায়ে এগিয়ে মায়ের কাছে গেল। ওর মা ওর দিকে তাকিয়ে থেকে বলল, তুই তো একদম দেখতে আমার মতো হয়েছিস। জাহানারা, আমি ঠিক বলছি না? জাহানারা কিছু বললেন না। আশরাফ সাহেবের মুখ অন্ধকার। অপু, অদিতি, সাইফ সহ বাকি সবাই চুপচাপ বসে আছে। পৃথার মা পৃথাকে তার কাছে টেনে নিতে চাইলেন, কিন্তু পৃথা একটু শক্ত হয়ে বসে রইল। মায়ের উপর রাগ করেছিস? রাগ করাই স্বাভাবিক। আমি তোকে রেখে চলে গিয়েছিলাম। অন্যায় করেছিলাম। এই অন্যায়ের ক্ষমা হয় না জানি, কিন্তু এতগুলো বছর ধরে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি কোনোদিন এসে তোর সামনে দাঁড়াবো আর তোর কাছে ক্ষমা চাইব। আমাকে তুই মাফ করে দে মা। পৃথা হালকা হাসল, বলল, মাফ তো আমি মুহূর্তেই করে দিতে পারি, কিন্তু আমি মাফ করে দিলেই কি আমার জীবনে 18 বছরটা আবার আমি ফেরত পাব? যে সময়গুলোতে আমার পাশে আপনি থাকার কথা ছিল কিন্তু আপনি থাকেননি, সেই সবগুলো দিন কি আবার ফেরত আসবে? মা বললেন, না, সেই দিনগুলো আর ফেরত আসবে না মা। তাও তোর কাছে আমার ছুটে আসা তোর ক্ষমা পাওয়ার জন্যেই। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি সারা জীবন দিয়েছি। তুই ক্ষমা না করলে হয়তো আমি মরে গিয়েও শান্তি পাব না। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই।
আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, পৃথা বলল। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আর আমি আপনাদের কাছে ঋণী, আমার মেয়েটিকে আপনারা এত যত্ন করে বড় করেছেন, সেজন্য সবার কাছে কৃতজ্ঞ। পৃথার দাদিজান বললেন, পুরনো কথা এখন আর বলে লাভ কি সুরমা? তখন তুমি যে কাজটা করছো সেই সময়ে সেটা অন্যায় করছো, কিন্তু এত বছর পর এসে যখন সব স্মৃতিতে প্রলেপ জমে গেছে, এখন আর এসব বলে লাভ নাই। আসছো, বিশ্রাম করো। সুরমা অপু আর অদিতির দিকে তাকিয়ে বললেন, তোরা অদিতি আর অপু না? মাশা আল্লাহ, বড় হয়ে গেছিস। সেই এইটুকুনি ছিলি। অদিতি আর অপু হালকা হাসল। সুরমা আবার বলে উঠলেন, জাহানারা, তোমাদের কাছে একটা আর্জি ছিল আমার। আমি দেশে বেশি দিন থাকব না। আমার দ্বিতীয় স্বামী কিছুদিন আগে মারা গেছেন। ওখানের সব আমাকেই সামলাতে হয়। আমার নিজের শরীরও খুব একটা ভালো না। দেশে যে কয়েকদিনই আছি, আমি পৃথাকে আমার সাথে কয়েকদিন রাখতে চাই। আশরাফ সাহেব সাথে সাথে বলে উঠলেন, না না, এ সম্ভব নয়। পৃথা কোথাও যাবে না। ওকে আপনি দেখতে চেয়েছিলেন, আমরা কেউ বাধা দেইনি। দেখা হয়েছে, কিন্তু আপনার সাথে আমরা পৃথাকে দিব না কোনোভাবেই। কি বলেন আপনি আম্মা? দাদিজান বললেন, সুরমা, আশরাফ ঠিকই বলছে। জন্ম তুমি দিয়েছ, এ কথা সত্যি, কিন্তু পৃথার জীবনে সবচেয়ে বেশি অধিকার আশরাফ আর জাহানারার। তাই ওদের কথাই আমার কথা। সুরমা কাতর ভঙ্গিতে পৃথার দিকে তাকালেন। মা, তুই কি যাবি না আমার সাথে, শুধু কয়েকটা দিন আমার সাথে থাকার জন্য? না, আমি যাব না চাচ্ছু, না চাইলে আমি কোথাও যাব না আপনার সাথে। পৃথার কথা শুনে অপু আস্তে একটানি শ্বাস ফেলল। রাতের বেলা দাদিজানের ঘরে পৃথা দাদির কোলে শুয়ে আছে। দাদিজান, আমার মাথায় হাত বুলিয়ে দাও। আজ আমার ভীষণ কষ্টের দিন। আমার সামনে আমার মা, তাকে আমি মা বলে ডাকার শক্তি পাচ্ছি না। কোনো অদৃশ্য কিছু আমাকে বাধা দিচ্ছে। এ কেমন যে যন্ত্রণা, আমি তোমাকে বোঝাতে পারব না। দাদিজান পরম আদরে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আর বললেন, মানুষের জীবন কখনো কখনো এমন জটিল পরিস্থিতি সামনে এনে দেয় যে সবকিছু এমন গোলকধাঁধা মনে হয় সোনামনি। তুমি মনটাকে শান্ত করো, আর তোমার যদি মনে হয় মাকে মা বলে ডাকবা, তাহলে ডাকো। আমি কি বিশ্বাস করি জানো, কেউ তোমাকে অনেক ঘৃণা দিলেও তুমি যদি তাকে ভালোবাসা দাও, সে তোমাকে আজ হোক বা কাল ভালোবাসতে বাধ্য। আর যদি সেটা মা হয়, তাহলে তো অবশ্যই বাধ্য। তোমার মা কমবয়সে আবেগের বশে একটা ভুল করে ফেলছে, এখন সেই আত্মগ্লানির আগুনে সে নিজেই পুড়তেছে। আমি তাকে আজকে ভালো করে দেখছি, একজন পরাজিত মানুষ ছাড়া কিছুই নজরে এলো না। দাদিজান, আমার মায়ের প্রতি অনেক অভিমান, অনেক রাগ। কিন্তু তাকে দেখার পর আমার মনটা কেন যেন সেই রাগের বহি প্রকাশ সেভাবে করতে পারছে না। বারবার মনে হচ্ছে মাকে একবার জড়িয়ে ধরে বলি, তুমি কেন চলে গিয়েছিলে, আমি তোমাকে কত মিস করি, তুমি জানো না মা। বলতে বলতে পৃথার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। দাদিজান পৃথার মায়াময় মুখটা দেখে মনে মনে দোয়া করতে লাগলেন, হে পরম করুণাময়, আপনি এই নিষ্পাপ মেয়েটার সব দুঃখগুলো মুছে দেন। অপু পৃথার ঘরে গিয়ে টোকা দিল। পৃথা, আছিস? খুট করে দরজা খুলে গেল। পৃথার চোখগুলো লাল আর ফোলা। অপুর বুকে ব্যথা হতে লাগল পৃথার বিধ্বস্ত এই চেহারা দেখে। মেয়েটা নিজের আবেগটুকুও প্রকাশ করতে পারছে না অভিমানের আড়ালে। পৃথা, চল বাইরে, কথা আছে এখন। এখন চল বলে পৃথার হাত টেনে উঠানের দিকে চলল অপু। পৃথাকে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, পৃথা, তোর বড়মার সাথে কয়েকদিনের জন্য যাওয়া উচিত। পৃথা চেয়ে রইল অপুর দিকে, কি বলছে বুঝতে পারছে না সে। অপু আবার বলল, হ্যাঁ পৃথা, বড়মার সাথে কয়েকদিন থেকে আয় তুই।
ছোট থেকে তুই বড়মার থেকে দূরে ছিলি। মায়ের আদর কেমন হয় তুই জানিস না। এক জীবনে ঘৃণা করতে করতে আমরা বেশিরভাগ সময় কাটিয়ে দেই, অথচ এটা বুঝি না ভালোবাসার জন্য জীবন অনেক ছোট। কতটুকুই বা সময় পাই আমরা ভালোবাসতে। বড়মা লন্ডন চলে গেলে তুই আবার আমার কাছে ফিরে আসিস, ঠিক আছে? তোমার ভয় লাগছে না এখন? মনে হচ্ছে না যদি আমি আর ফিরে না আসি? অপু বলল, আমার ভয়ের চেয়ে তোর ভালো থাকাটা আমার কাছে এখন বেশি জরুরি। তোর এই কষ্টমাখা চেহারাটা আমি দেখতে পারছি না। আর যদি বলিস আমার কথা, আমার ভালোবাসায় এতটা শক্তি আছে যে তোকে আমার কাছে আসতেই হবে, আর তোর মতো গবেটকে নিয়ে অবশ্য অত ভাবনার ও কিছু নাই, কারণ অন্য কেউই চাইবে না নিজের পায়ে কুড়াল মেরে গাধাকে পালতে। তোর শেষ ভরসা আমিই বলে হা হা করে হেসে উঠল। পৃথা কটমট করে তাকালো, একদম ভালো হবে না কিন্তু গাধা বললে। অপু আবার বলল, আমি একটা ব্যাপার নিয়ে খুব ভাবনায় আছি রে পৃথা। আমাদের ছেলেমেয়েগুলোও যদি এমন গাধা হয় তাহলে তো এত গাধা মানুষ করতে করতে আমার চুলগুলো সব অল্প বয়সেই পেকে সাদা হয়ে যাবে। পৃথার নিজের কানকে বিশ্বাস হল না। এই লোকটা বলছে কি? ছেলে মেয়ে এলো কোথা থেকে? কি নির্লজ্জ! ছেলে মেয়ে কি? হ্যাঁ, কার ছেলে মেয়ে? ওমা, তোর আর আমার? নাকি তুই চাস না আমি বাবা ডাক শুনি? অবশ্য তুই চাইলে আমি প্রতি বছর আমি বাপ ডাক শুনতে রাজি আছি। পৃথার কান গরম হয়ে গেল, এত নির্লজ্জ হল কবে এই লোক? ধ্যাত বলে হেসে বুকে ধাক্কা মেরে পৃথা পালাল। অপু হা হা করে হাসতে হাসতে বলল, আরে কই যাস? বাপ ডাক শুনতে পারবো কিনা সেইটা তো বলে যা। যাক, মেয়েটার মুখে একটু হাসি ফোটানো গেছে। এই একটু হাসি দেখার জন্য এত চেষ্টা। অপু বাড়ির সবার সাথে কথা বলে সবাইকে রাজি করালো পৃথাকে বড়মায়ের সাথে পাঠাতে। পৃথা থেকে আসুক কিছুদিন বড়মার সাথে। প্রথমে কেউ রাজি না থাকলেও অপুর কাছে সবাইকে হার মানতে হল। শেষে সিদ্ধান্ত হল পৃথা কিছুদিন সুরমার কাছে থাকবে। পৃথা রওয়ানা দিল মায়ের সাথে। যদিও সে মায়ের সাথে স্বাভাবিক হতে পারেনি, তবুও যেতে রাজি হল। জাহানারা যাওয়ার সময় পৃথাকে বললেন, তোর মা লন্ডন ফেরার আগে করে তোকে আমরা নিয়ে আসব গিয়ে, মা কয়দিন থেকে আয় মায়ের কাছে। দাদিজান, চাচা, চাচি, ফুপু সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। অপুরাও ঢাকা ফেরার প্রস্তুতি নিল। ছুটি শেষ হয়ে আসছে, ফিরতে হবে। ঢাকায় ফেরার আগে অপু ইরিনের সাথে কিছু কথা বলল আর বোঝালো তার এখন প্রেম ভালোবাসার কোনো বয়স নয়, পড়াশোনার বয়স। যেন মন দিয়ে পড়াশোনা করে। তারপর সবাই ওরা ঢাকায় ফিরে এলো। পৃথাদের গাড়িটা একটা সুন্দর বাড়ির সামনে এসে থামল। পৃথা নামতে নামতে হঠাৎ শুনতে পেল আদিবার গলা। আদিবা ফুপি ফুপি ডাকতে ডাকতে এদিকেই দৌড়ে আসছে। পৃথা পুরোপুরি ভ্যাবাচেকা খেয়ে গেল। আদিবা এখানে কি করছে? আদিবা দৌড়ে এসে সুরমাকে জড়িয়ে ধরল। হঠাৎ পৃথার দিকে খেয়াল হতেই আদিবা হকচকিয়ে উঠল। পৃথা, তুই এখানে? কিভাবে? হ্যাঁ, আমি। কিন্তু তুই এখানে কিভাবে? সুরমা কিছু বুঝতে পারলেন না ব্যাপারটা কি। মেয়ে দুইটা এমন করছে কেন? তিনি আদিবাকে বললেন, আদিবা, এ হচ্ছে আমার মেয়ে পৃথা, যার কথা তোকে দেশে এসে বলেছি। আর পৃথা, আদিবা আমার ভাইয়ের মেয়ে। পরিচয় পেয়ে দুজনেই মহাখুশি। বান্ধবী থেকে কাজিন হয়ে দুজনের খুশি যেন আর ধরে না। দুজন দুজনকে জড়িয়ে ধরল। পৃথা ঘুরে ঘুরে পুরো বাড়িটি দেখতে লাগল। খুব সুন্দর চারপাশ। আদিবা ও সারাক্ষণ তার সঙ্গে সঙ্গে রইল। বাড়িটাকে ভীষণ খালি খালি লাগছে সবার। অপুর মনে হল বাড়িটা এক নিমেষেই গোরস্থানের মতো নীরব হয়ে গিয়েছে। সাইফের সাথে অদিতি চলে গেছে শ্বশুর বাড়ি।
পুরো বাড়িতে মাত্র ৩ জন মানুষ। অপুর দমবন্ধ লাগতে শুরু করল। ফোন হাতে নিয়ে সে পৃথাকে ভিডিও কল দিল। পৃথা ফোন ধরতেই বলল, কেমন আছিস? এই তো ভালো, তুমি কেমন আছো? কেমন আছি চেহারা দেখে বুঝতে পারছিস না? চেহারা দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ তুই তো তাই বুঝবি। গাধা তো আর সাধে বলি না। যাই হোক, বাড়িটাই একা একা ভালো লাগছে না। তুই চলে আয়। আরে কি বলছো? এই তো সবাইকে রাজি করালে আমি যেন এখানে এসে মায়ের সাথে কিছুদিন থাকি। আর এখন আবার এই কথা বলছো? তোকে ছাড়া থাকা অসম্ভব লাগছে, আমি কি করব? অপুর কাতর গলা শুনে পৃথার মনটা কেমন করে উঠল। কিন্তু এখন তো ফেরাও সম্ভব না। কয়েকটা দিনই তো ধৈর্য ধরো একটু। তুই আসতে পারছিস না তো কি হয়েছে? আমি তো যেতে পারবো। আমি আসছি, তুই অপেক্ষা কর। পৃথার মুখ হা হয়ে গেল। এই লোক কি পাগল হয়ে গেছে? এখানে যদি এভাবে এখনই চলে আসে, না জানি মা কি ভাববে। পৃথাকে কোনো কথাই না বলতে দিয়ে অপু ফোন রেখে দিল। পৃথার মাথায় হাত, মায়ের সামনে লোকটা যদি উল্টাপাল্টা বলে বসে তাহলে তো সে একেবারে লজ্জায় মাটিতে মিশে যাবে। সুরমা মেয়ের পছন্দের সব কিছু রান্না করলেন। পৃথাকে কাছে বসিয়ে খাইয়ে দিলেন। আদিবা দেখে বলে উঠল, বাহ, খাইয়েও দেয়া হচ্ছে। আমাকে কে খাওয়াবে? সুরমা হেসে আদিবাকেও খাইয়ে দিলেন। খেয়ে দিয়ে ওরা রুমের দিকে যাবে এমন সময় কলিং বেল বাজল। পৃথার বুকটা ধুকপুক করে উঠল। নিশ্চয়ই অপু ভাই এসেছে। হায় হায়, কি হবে? কি বলবে মাকে? কি বলবে আদিবাকে? আদিবা দরজা খুলে দিল। অপু বাইরে দাঁড়ানো। আদিবাকে বলল, পৃথা আছে। আমি ওর কাজিন হই। আদিবা বলল, জি আসুন। ফুপু দেখো তো কে এসেছে। পৃথার কাছে। সুরমাকে অপুকে দেখে এগিয়ে গেলেন। অপু তুই আয়। খুশি হয়েছি অনেক তুই আসায়। তোর কারণেই তো পৃথাকে দিল আমার সাথে সবাই। অপু বসল। হাতে আইসক্রিম চকলেট ভর্তি। মিটিমিটি করে পৃথার দিকে তাকাচ্ছে আর হাসছে। পৃথা অন্যদিকে তাকিয়ে রইল। অপু মনে মনে ভাবল, বাহ, এত কষ্ট করে তাকে দেখতে এলাম আর উনি ভাব দেখাচ্ছে। ভাব দেখানো বের করছি, একটু সুযোগ পেয়ে নি। আদিবার সাথে অপু পরিচিত হল। আদিবা বলল, পৃথা ভাইয়াকে বাড়িটা ঘুরিয়ে দেখা। আমি নাস্তা নিয়ে আসছি। পৃথা অপুকে উপরে নিয়ে চলল। ঘুরিয়ে দেখাতে দেখাতে হঠাৎ অপু পৃথার হাত টেনে একটা রুমে নিয়ে দরজাটা ভিড়িয়ে দিল। পৃথার চোখ বড় বড় করে বলল, কি ব্যাপার, এখানে কেন আনলে? ভাব দেখানো হচ্ছে না? খুব বার বেড়েছিস। এমনিতেই পিচ্ছি বাচ্চা, বিয়ে করার স্বপ্ন দেখে সাগরে হাবুডুবু খাচ্ছি, তার উপর তুই ভাবের উপর ভাব দেখাচ্ছিস। বলতে বলতে সে পৃথার দিকে এগিয়ে গেল আর পৃথা পিছুতে থাকল। পৃথা পিছুতে পিছুতে দেয়ালে ঠেকে গেল। অপু সামনে এগিয়ে এসে ওর মাথায় একটা টোকা মেরে বলল, তুই কি ভাবছিলি? আমি কি করব? উল্টাপাল্টা চিন্তা বাদ দে। এখনো নাক টিপলে দুধ বেরুবে, মেয়ের কি সব উল্টাপাল্টা চিন্তা ছি। পৃথার গাল লাল হয়ে গেল। সে তো সত্যই উল্টাপাল্টা ভেবেছিল। ধ্যাত। যাওয়ার সময় পৃথাকে একটু আলাদা করে ডেকে নিয়ে অপু বলল, খুব শীঘ্রই তোকে নিতে আসব। ওই বাড়িতে তোর না হওয়া যে একটা সংসার পড়ে আছে, সেই সংসারটা তুই ছাড়া কেউই গুছিয়ে দিতে পারবে না। আমি অনেক গোছানো মানুষ, কিন্তু তুই ছাড়া আজকাল আমিও অনেক অগোছালো হয়ে পড়েছি। আমাকে গোছানোর দায়িত্ব ও তোর। এসে আমাকে একটু গুছিয়ে দিবি প্লিজ। পৃথা গাঢ় গলায় অপুর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি তোমাকে গোছাতে বলছো? আর আমি
আমি তো আজীবনের অগোছালো। আমাকে গুছিয়ে দিতে তুমি পারবে বলেই তো অপেক্ষা করে বসে আছি। অপু স্মিত হাসল, পৃথার চুলগুলো আস্তে করে কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, দুজন দুজনকে গুছিয়ে গুছিয়ে রাখব সারা জীবন। তুই ছাড়া আমি অসম্পূর্ণ, আমি ছাড়া তুইও অসম্পূর্ণ। আমাদের পাশাপাশি বসবাসই একমাত্র পারে আমাদের জীবনটাকে সাজিয়ে দিতে। পৃথাও হাসল, বলল, আচ্ছা এবার যাও। আমি খুব তাড়াতাড়িই চলে আসব। মায়ের লন্ডন যাওয়ার সময়ও চলে এসেছে। বেশি অপেক্ষা করাবো না তোমাকে। বললে এসে নিয়ে যেও। সুরমা লন্ডন যাওয়া ঠিক 2 দিন আগে তার ভীষণ শরীর খারাপ করল। পেটের এক সাইডে প্রচণ্ড ব্যথা। তিনি ব্যথায় হাঁসফাঁস করতে লাগলেন। পৃথা মায়ের অস্ফুট গোঙান শুনে তার রুমে দৌড়ে গেল। মায়ের মুখটা কেমন বিবর্ণ আর ফ্যাকাশে লাগছে। কি হয়েছে মা, খারাপ লাগছে? পৃথা ভয়ার্ত চোখে জিজ্ঞেস করল মাকে। মা, আদিবাকে ডাক। আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চল। শরীরটা খুবই খারাপ লাগছে আমার। পৃথা আদিবাকে দ্রুত ডেকে এনে হাসপাতালের দিকে রওয়ানা হল। চাঁচুকেও কল দিল। আশরাফ সাহেব, জাহানারা আর অপুকে নিয়ে হাসপাতাল চলে এলেন। মেয়ে দুটো ছোট মানুষ একা কিছুই সামলাতে পারবে না। বিভিন্ন টেস্ট করানো হলো সুরমাকে। টেস্ট রিপোর্ট দেখে ডাক্তার জানালেন, সুরমার দুটো কিডনিই নষ্ট। খুব অল্প শতাংশই কাজ করছে। দ্রুত চিকিৎসা না করালে তার মৃত্যু ঝুঁকি আছে। ডাক্তারের কথা শুনে পৃথা আর আদিবা হাউমাউ করে কাঁদতে শুরু করল। পৃথা চাচিমণিকে ধরে কাঁদতে কাঁদতে বলল, চাচিমণি, এত বছর মাকে ছাড়া কাটিয়েছি। আজ এত বছর পর একটু করে পেলাম, তাও আবার মা হারিয়ে যেতে চাইছে। আমার ভাগ্যটা এমন কেন বলবা একটু? কেন আমার কাছের মানুষগুলো এভাবে শুধু হারিয়ে যায়? অঝোর ধারায় ওর চোখ বেয়ে পানি ঝরতে লাগল। আদিবার অবস্থাও শোচনীয়। মেয়েটার কেউ নেই। এই ফুফুই ছিল সবকিছু। আজকে তিনিও এমন কঠিন ব্যাধিতে আক্রান্ত। তার চোখের সামনে সবকিছু অন্ধকার লাগতে লাগল। পৃথার জন্যেও অনেক বেশি কষ্ট হচ্ছে আদিবার। তারা দুইজন আজকে কষ্টে মুহ্যমান। জাহানারা মেয়ে দুটিকে আগলে জড়িয়ে ধরলেন। আদিবাকেও মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না তোরা। আমি আছি তো। আমি তোদের সবসময় দেখে রাখব। আর বড় ভাবিকেও আমরা বেস্ট চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ সুস্থ করে তুলব। তোরা কাঁদিস না আর। অপু দেখল তার মা মেয়ে দুটোকে কি পরম আদরে জড়িয়ে ধরে রেখেছেন। এই মানুষটা এত মমতা তার মধ্যে কিভাবে ধারণ করে আছেন অপু বুঝতে পারে না। মায়েরা বোধহয় এমনই অসামান্য মমতার অধিকারী হয়। সুরমা বেডে শুয়ে আছেন। গায়ে একটা সাদা চাদর। পৃথা আর আদিবা তার পাশেই বসা। সুরমার বিবর্ণ মুখটা দেখে তাদের ভেতরটা কষ্টে জর্জরিত। সুরমা আস্তে করে বললেন, পৃথা, মা আমার। খুব ছোটবেলায় আমি তোকে রেখে চলে গিয়ে যে অন্যায় করেছিলাম, সে অন্যায়ের শাস্তি সৃষ্টিকর্তা আমাকে দিচ্ছেন। এ শাস্তি আমার প্রাপ্য রে মা। পৃথা মায়ের হাত ধরে বলল, মা, তুমি কোথাও যেতে পারবে না। প্লিজ মা। আমার তোমার কাছ থেকে কত আদর পাওয়া বাকি মা। আমার তোমাকে সারা জীবন লাগবে মা। একবার তুমি চলে গিয়েছিলে, আমি তখন তোমাকে আটকাতে পারিনি, কিন্তু এবার তুমি কোথাও যেতে পারবে না। সুরমা বললেন, আমারও যে ইচ্ছা ছিল এবার লন্ডন ফিরে সব গুছিয়ে দিয়ে একেবারে তোর কাছে ফিরে আসব। কিন্তু আমরা সবসময় যা চাই তা আমাদের মতো করে পাওয়া হয় না। আদিবাকে বললেন, আদিবা মামনি, তোকে আমি সারা জীবন দেখে শুনে রেখেছি। ভেবেছিলাম বাকি জীবন ও তোকে আগলে রাখব, কিন্তু আমি হয়তো কথা রাখতে পারবো না মা। আদিবা কেঁদে উঠে বলল, ফুপি, তোমার কিছু হবে না, দেখো। তোমাকে আমরা সবাই মিলে সুস্থ করে তুলব।
জাহানারা সুরমার পাশে বসে বললেন, ভাবি আপনার কিছু হবে না, আমরা আছি তো। আর আপনার এক মেয়েকে আমি আজীবন আগলে রেখেছি, আরেক মেয়েকেও আমি আজকে আমার মেয়ে করে নিলাম, ওদের দায়িত্ব আমার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু সুস্থ হন। সুরমার চোখ বেয়ে পানি গড়াতে লাগল। তিনি জাহানারার হাত ধরে বললেন, তুমি আমাকে আশ্বস্ত করলে জাহানারা, আমি যে মরেও শান্তি পাব এবার। জাহানারা বললেন, না ভাবি, আপনাকে আপনার যে এখনো অনেক কাজ বাকি, মেয়ের বিয়ে, ওর সংসার সব দেখা বাকি। ভাবি, আপনার পৃথাকে আমার ছেলেটার ভীষণ পছন্দ, আমাদের সবার কলিজার টুকরা পৃথা। আপনার মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই। আপনাকে এই কথা জিজ্ঞেস করার সুযোগ হবে কখনো ভাবিনি, আজ যেহেতু সুযোগ হয়েছে, আজ আপনার মতামতও খুব দরকার আমাদের। সুরমা পৃথার দিকে তাকালেন, অল্প হেসে বললেন, মা, তোর চয়েস তো ভীষণ ভালো। অপুর মতো ছেলে লাখে একটা মিলে। ছোটবেলাতেই দেখেছি শান্তশিষ্ট, এখনো তাই। তিনি আবার জাহানারার দিকে তাকিয়ে বললেন, ভাবি, মেয়েটা তো আপনাদেরই। আপনাদের মেয়ে আপনাদের চেয়ে ভালো আর কারো কাছেই থাকবে না, বিয়ের আয়োজন করুন। আমি পৃথার বিয়ে দেখতে চাই। মুহূর্তেই সবার চোখে মুখে হাসি ফুটে উঠল। সাইফ অদিতিকেও জাহানারা খবরটা জানালেন। ওরাও হাসপাতাল এসে পৌঁছেছিল। ডাক্তারের সাথে আলাপ করে ঠিক হলো সুরমাকে চিকিৎসার জন্য পাঠানো হবে। তার আগে অপু আর পৃথার কাবিন অনুষ্ঠানটা করে রাখা হবে। জাহানারা, পৃথা, আদিবা আর সুরমাকে তাদের বাড়ি নিয়ে গেলেন। কাবিনের কাজটা দ্রুতই শেষ করার সিদ্ধান্ত নিলেন সবাই। কাবিনের পরই সুরমাকে সিঙ্গাপুর পাঠানো হবে। অনাড়ম্বর আয়োজন। পৃথাকে অফ হোয়াইট কালারের গোল্ডেন জরির কাজের জামদানি পরানো হলো, সাথে লাল একটা ওড়না। আদিবা আর অদিতি মিলে খুব সুন্দর করে, সিম্পল করে পৃথাকে সাজিয়ে দিল। আদিবা বলল, পৃথা, তুই খুব ভাগ্যবতী রে। অপু ভাইয়া খুব ভালো একজন মানুষ, তুই সুখী হবি। পৃথা বলল, ছোটবেলা থেকেই দেখছি মানুষটাকে, এখন সত্যিই মনে হয় আমি ভাগ্যবতী। এমন পবিত্র একজন মানুষকে পেয়েছি জীবনে। আদিবা পৃথাকে জড়িয়ে ধরল। অসম্ভব এই মায়াবতী মেয়েটিকে প্রাণ ভরে দোয়া করল আদিবা। সন্ধ্যায় কাজী এলেন বিয়ে পড়াতে। অপু অফ হোয়াইট একটা পাঞ্জাবি পরে সোফায় বসে আছে। অদিতি আর আদিবা পৃথাকে নিয়ে অপুর পাশে বসিয়ে দিল। সুরমাকেও একটি সোফায় বসানো হল। মেয়ের বিয়ে নিজ চোখে তিনি দেখতে পাচ্ছেন, এই খুশিতে তার চোখ ভিজে এলো। অপুর পাশে কি সুন্দর মানিয়েছে পৃথাকে। জাহানারার মনে পড়ল ওদের সেই শৈশবের কথা। অপু একদিন বলেছিল, মা, পৃথা একদম পুতুলের মতো, সারা জীবন ওকে আমাদের বাসায় এমন পুতুল সাজিয়ে রেখে দিব। জাহানারা তখন কথাটি তো মর্মার্থ সেভাবে না বুঝলেও আজ বুঝলেন, ছেলের তকদিরে পৃথাই ছিল। অপু পৃথার দিকে এক নজর তাকাল। তার মনে হল পৃথিবীর সব সৌন্দর্য নিজের মধ্যে নিয়ে এক অসাধারণ তরুণী তার পাশে কবুল বলার জন্য বসে আছে। তরুণীরা নতদৃষ্টি, লজ্জিত ভঙ্গিমা, তিরতির করে কাপা ঠোঁট, সবকিছু মিলিয়ে এক অসম্ভব সুন্দর দৃশ্যের অবতারণা করেছে। বিয়ে পড়ানো শুরু হল। কাজী 5 লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন ঘোষণা করলেন। কবুল বলার সময় অপুর মনে হল তার জীবনের শ্রেষ্ঠ আর দামি সম্পদটি সে পেয়ে গেছে। কবুল বলার আগমুহূর্তে পৃথা সবার অগোচরে অপুকে একবার দেখে নিল। উজ্জ্বল ফর্সা রঙের কোকড়াচুলো মানুষটাকে দেখে তার আরেকবার হৃৎপিণ্ডে আলোড়ন সৃষ্টি হল। মনে হল এই মানুষটির প্রেমে পড়ে বারবার সে নিজের হৃদয় হারাতে চায়। একটু পর অপুর কানে এলো আস্তে করে পৃথার বলা কবুল শব্দটি। দুজন দুজনের দিকে তাকাল। পৃথার মায়াভরা চাহনি যেন অপুকে বলছিল, নাও, দিয়ে দিলাম আমার আমিকে তোমার হাতে।
এবার তোমার দায়িত্ব, আমাকে বেঁধে রাখো আজীবন তোমার সাথে। অপু তার গাঢ় চাহনিতে পৃথাকে জানিয়ে দিল, তোর দায়িত্ব যে আমারই নেয়ার ছিল। কোনো বদ্ধ খাঁচা নয়, আমার মনের মুক্ত আকাশেই তোর বিচরণ থাকবে আজীবন। ভালোবাসা বেঁধে রেখে হয় না, ভালোবাসা উড়িয়ে দিতে হয়। যে ভালোবাসে সে নিজে থেকেই বেঁধে থাকতে ফিরে আসবে দিন শেষে। এক চৈত্রে যে গল্প শুরু হয়েছিল সে গল্প পূর্ণতা পেল আজকের সুন্দর এক মুহূর্তে। সমাপ্ত।